আচ্ছা, যেহেতু আইবি অ্যাক্রিডিটেশন পাই, অলরেডি আমরা পেয়ে আছি, তো আমাদের আসলে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হয়, মানে কিছু ডকুমেন্টস শেয়ার করতে হয়। তো সেরকমই একটা ডকুমেন্টস হচ্ছে যে আমি এখন তোমাদেরকে যেটা দেখাচ্ছি, এবং এটা মোটামুটি খুবই ইম্পর্টেন্ট একটা ডকুমেন্টস, যে ডকুমেন্টস এর উপর বেস করে অ্যাক্রিডিটেশন গুলা দেওয়া হয়, মানে এই ডকুমেন্টস এর কোয়ালিটির উপর বেস করে অ্যাক্রিডিটেশন দেওয়া হয়। তো তো এটাকে আমরা আসলে কোর্স আউটলাইন বলি। তো এই কোর্স আউটলাইনে কি কি থাকে, বা এখান থেকে তোমাদেরও অনেক কিছু জানার আছে। আহ, তোমরা কি জানো যে তুমি যে ইউনিভার্সিটিতে পড়ো বা যে ডিপার্টমেন্টে পড়ো, এই ডিপার্টমেন্ট আসলে কোন ফ্যাকাল্টির আন্ডারে? তো এই সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং স্যার। আচ্ছা, আমি বললাম যেটা, যে ধরো তুমি তো গ্রিন ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ ট্রিপলিতে ভর্তি হয়েছে, মানে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক স্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আইইউবি এর আন্ডারে ওটা? না, এটা হচ্ছে একটা ফ্যাকাল্টির আন্ডারে, মানে একটা ফ্যাকাল্টি মানে হচ্ছে ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। তো এরকম গ্রিন ইউনিভার্সিটিতে আরো তিনটা ফ্যাকাল্টি আছে, মোট চারটা ফ্যাকাল্টি আছে। ফ্যাকাল্টি মিনস হচ্ছে তোমরা নিশ্চয়ই এই বাংলাটা হয়তো খুব বেশি শোনো, অনুষদ, কলা অনুষদ, মানবিক অনুষদ, এরকম একটা নাম শোনো না? হ্যাঁ স্যার। তো ফ্যাকাল্টির দুইটা মিনিং আছে। ফ্যাকাল্টি একটা মিনিং হিসেবে টিচার হিসেবে, মানে টিচারদেরও ফ্যাকাল্টি বলা হয়। আবার আরেকটা আছে, সেটা হচ্ছে অনুষদ, মানে কয়েকটা ডিপার্টমেন্ট মিলে একটা অনুষদ হয়। তো এরকম ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে তিনটা ডিপার্টমেন্ট আছে, ট্রিপলি, সিএসসি আর হচ্ছে টেক্সটাইল। তো তোমরা হচ্ছে সেই ফ্যাকাল্টি অফ সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর আহ, একটা ডিপার্টমেন্টের পড়ো। আচ্ছা, ডিপার্টমেন্টের নাম তো সবাই জানো, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, তো তোমাদের প্রোগ্রামের নাম কি? তো অনেকে প্রোগ্রামের নাম এগুলো আসলে পরীক্ষার মধ্যে লিখতে হয়, তো অনেকে এটা ভুল করে। তো তোমাদের প্রোগ্রামের নাম হচ্ছে বিএসসি ইন ট্রিপলি, ঠিক আছে? ট্রিপলি ডে বা ট্রিপলি ইভিনিং এই টাইপের কিছু না, তোমাদের নাম হবে বিএসসি ইন ট্রিপলি। এটা বোথ পার্মানেন্ট বা সিটি ক্যাম্পাস সবার জন্য। আচ্ছা, নেম অফ দি কোর্স হচ্ছে ফিজিক্স 1। আচ্ছা, কোর্স কোড, আচ্ছা কোর্সের টাইটেল বা কোর্সের নেম হচ্ছে ফিজিক্স 1, কোর্স কোড হচ্ছে PHY 101, এটা হচ্ছে কোর্স কোড। আচ্ছা, তোমাদের এটা হচ্ছে একটা ট্রাই সেমিস্টার, তো এটা আমার আগে করা ছিল, এটা হবে সামার 2020। আচ্ছা হ্যাঁ, রাইসুল, তুমি কিছু বলতে যাচ্ছ? জি স্যার। স্যার ইভিনিং এর ক্লাস কি আলাদা করে দিছে? হ্যাঁ, ইভিনিং এর ক্লাসটা শুক্রবারে আলাদা করে দেওয়া হয়েছে। ও মানে এক ফ্রেন্ড ঢুকতে পারতেছে না তো এই জন্য আর কি। আচ্ছা, ওকে না, স্যার। okay, আচ্ছা, তো এটা ট্রাই সেমিস্টার, তো এই সেমিস্টারটা হচ্ছে সামার 2020। আচ্ছা হাবিবা, তুমি যে ছবি দিছো, এটা কোনো কিসের ছবি? আচ্ছা, ইটস ওকে। আচ্ছা, তো পি রিকুইজিট কোনো কোর্স আছে কিনা? এইটার কোনো পি রিকুইজিট কোনো কোর্স নাই। ওকে, তো এটা হচ্ছে একটা বেসিক সায়েন্স কোর্স। ওকে, তো এটা কন্ট্রাক্ট আওয়ার, ক্রেডিট আওয়ার হচ্ছে 3। ওকে, তোমাদের সেকশন হচ্ছে ডিএ। তো তোমাদের ডিএ সেকশন, এখানে অ্যাকচুয়ালি সেকশন যখন ক্লাস টাইম গুলো দেয়া থাকে। আচ্ছা, ক্লাস লোকেশন, ক্লাসটা কোথায় হবে সেটা দেয়া থাকে, কোর্স ওয়েবসাইট দেয়া থাকে এখানে। এটা একটা আছে, পাশাপাশি আমরা আমাদের গুগল ক্লাসরুমটা অ্যাড করে দিব। আচ্ছা, কোর্স টিচার হচ্ছে আমি, ডিএম সাদুজ্জামান, কন্ট্যাক্ট, এভাবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা। আচ্ছা, আর মানে আমার অফিসটা কোথায়, যদি ইউনিভার্সিটি যখন খুলবে তখন আমাকে পাবা হচ্ছে 502 নাম্বার রুমে। স্যার পার্মানেন্ট নাকি সিটিতে? আমাকে আসসালামু আলাইকুম স্যার। সিটি ক্যাম্পাসে পাওয়া 502 নাম্বার রুমে, হ্যাঁ। তো এই হচ্ছে অবস্থা। সমস্যা সমস্যা নাই, আমি পার্মানেন্ট ক্যাম্পাসেও যাই। ওকে।
তো কাউন্সেলিং আওয়ার্স, এটা তো পুরোনো কাউন্সেলিং আওয়ার। তোমাদের গুগল ক্লাসরুমে দেখবা আমার একটা রুটিন দেয়া আছে, তো ওইখানে আমার কিছু টিউটর টাইম দেয়া আছে, মানে ওই টিউটর টাইমটা হচ্ছে কাউন্সেলিং আওয়ার। তো ওই সময় তুমি চাইলে আমার সাথে জয়েন করতে পারবা বা আমার কাছে তোমার প্রবলেমগুলো শেয়ার করতে পারবে কোর্স রিলেটেড। আচ্ছা, আমাদের এই কোর্সের জন্য আমাদের হচ্ছে টেক্সট বুকটার নাম কি? এটা হচ্ছে ফিজিক্স ফর ইঞ্জিনিয়ারিং পার্ট 1। এটার রাইটার হচ্ছে ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ। ঠিক আছে, বইটার নাম হচ্ছে ফিজিক্স ফর ইঞ্জিনিয়ারিং পার্ট 1, আর রাইটারের নাম হচ্ছে ডক্টর গিয়াসউদ্দিন আহমেদ। তো এই বইটা আমাদের লাইব্রেরিতে অ্যাভেলেবল ছিল, আহ, কিন্তু এখন তো আসলে তোমাদের পক্ষে লাইব্রেরিতে অ্যাক্সেস পাওয়া সম্ভব না, যেহেতু লাইব্রেরি বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ। আর এই বইটা আসলে অনলাইনে পাওয়া যায় না। ফিজিক্স ফর ইঞ্জিনিয়ারিং পার্ট 1 বইটা অনলাইনে পাওয়া যায় না, যেহেতু বাংলাদেশি বই। তো সেজন্য আমি তোমাদেরকে এটুকু বলতে পারি যে আমি তোমাদের যে ক্লাসে যে লেকচার দিব, সেই লেকচারগুলো যদি তুমি ফলো করো তাহলে পরীক্ষায় এই বেশি দরকার হবে না। বাট তারপরে তোমরা এই কিছু বই ফলো করতে পারো যেগুলো তোমরা অনলাইনে পাবা। ঠিক আছে, যেমন একটা আছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, ডেভিড হেরিজে, রেজনিক অ্যান্ড ওয়াকার, 9th এডিশন। তো এটা চাইলে তোমরা ফলো করতে পারো। ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, ডেভিড হেরিজে, রেজনিক ওয়াকার, 9th এডিশন। আচ্ছা হ্যাঁ, নাহিদ কিছু বলতে চাও? স্যার বইটা কি কিনা লাগবে আমাদের? না, বইটা আসলে কিনতে হবে না। তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে স্যার ওই, হ্যাঁ আমি বললাম যে বই না কিনে তুমি সিম্পলি হচ্ছে যদি ইউনিভার্সিটি খুলে সেক্ষেত্রে লাইব্রেরিতে গিয়ে বইটা অ্যাক্সেস নিতে পারো, বইটা নিতে পারো, নিয়ে তোমার যে যে টপিক পড়া দরকার সেটা তুমি দেখতে পারো। আর যদি এমনিতে কারো হচ্ছে বই আহ, মানে নিজের বই না থাকলে পড়তে ভালো না লাগে, তাহলে সেক্ষেত্রে চাইলে বই কিনতে পারো। তো তোমরা আরো কয়টা বই দেখতে পারো, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্স, ডেভিড হেলিজের, রেজনিক অ্যান্ড হচ্ছে ওয়াকার, এই বইটা তোমরা দেখতে পারো। আরেকটা হচ্ছে এ টেক্সট বুক অফ অপটিক্স, এটা হচ্ছে বিজলালদের একটা বই, এই বইটাও দেখতে পারো, এই বইটা অনলাইনে পাবা। আরেকটা হচ্ছে ইউনিভার্সিটি ফিজিক্স উইথ মডার্ন ফিজিক্স, ইয়াং এর একটা লেখা একটা বই, এই বইটাও তোমরা হচ্ছে দেখতে পারো। এগুলোও তুমি ইসে পাবা, অনলাইনে পাবা। তো এই বইগুলোর নামগুলো একটু লিখে নাও, তোমাদের লাগতে পারে। আর ইউনিভার্সিটি খুললে অবশ্যই লাইব্রেরি থেকে এই ফিজিক্স ফর ইঞ্জিনিয়ারিং পার্ট 1 এই বইটা দেখে নিবা। আচ্ছা, লিখছো সবাই? লিখতেছি। হ্যাঁ, কোশ্চেন ছিল, যার কোশ্চেনটা করে ফেলো ফয়সাল। আচ্ছা, তো তোমাদের যেহেতু এখন অনলাইনে ক্লাস চলতেছে, যদি অফলাইনে হইতো তাহলে বলতাম যে ক্যালকুলেটর, কলম, খাতা এসব নিয়ে আসতে হবে। অনলাইন ক্লাসেও এই জিনিসটা একটু রাখতে হবে সাথে, যে তোমাদের হাতের কাছে যেন একটা ক্যালকুলেটর থাকে, কারণ আমরা অনেক সময় বিভিন্ন ম্যাথ করব, তো ম্যাথের জন্য আমাদের ক্যালকুলেটর লাগবে, সো ওই জিনিসটা যেন হাতের কাছে সবারই থাকে। আচ্ছা, তো আমাদের এই কোর্সের রেশনাল সম্পর্কে যদি আমরা বলি, আচ্ছা তোমাদের অনেকে হয়তো ইভিনিং এ রাখছো এখন, তো ইভিনিং কে আসলে আলাদা করা হয়েছে, যে ইভিনিং এখন ভাগ করে দেওয়া হয়েছে আর সাউন্ডটা ভালো করে আসতেছে না। আচ্ছা হ্যাঁ,
আচ্ছা, তোমাদের ডে ব্যাচ আর ইভিনিং ব্যাচ এই দুইটা ব্যাচকে চলে ভাগ করা হয়েছে, ঠিক আছে? এই দুইটা ব্যাচকে ভাগ করে দেওয়া হয়েছে। ডে ব্যাচের ক্লাসগুলো হবে হচ্ছে এই যে মঙ্গল আর বৃহস্পতিবারে, আর ইভিনিং ব্যাচের ক্লাস হবে অ্যাকচুয়ালি শুক্রবারে। তো তোমাদের আসলে ওই রুটিনটা তোমাদের কাছে চলে যাওয়ার কথা, তো সবার কাছে কি রুটিনটা যায়নি? স্যার ওটা কি স্যার মেইলে দেওয়ার কথা নাকি স্যার পোর্টালে? পোর্টাল মেইল দুই জায়গাতেই চলে যাবে। স্যার মেইলটা মেইলে পাইনি বা আচ্ছা, মেইলে পাওনি, পোর্টালে পেয়েছো তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আসলে ওই পোর্টালে যেটা গেছে ওইটাই সমস্যা নাই, ওটা মেইলেও চলে যাবে আশা করি। তো এখন যেটা হয়েছে যে আজকে যারা আসো এখানে, আহ, তোমরা ক্লাস করো, সমস্যা নাই, যেহেতু ক্লাসে জয়েন করছো। তো তোমাদের ফিজিক্স ক্লাসটা মনে হয় কালকে আছে, কালকে 3:30 থেকে 6টা পর্যন্ত। আচ্ছা, তো ফিজিক্স 101 এটা হচ্ছে একটা ফান্ডামেন্টাল কোর্স ফর দ্য ডিপার্টমেন্ট অফ ট্রিপলি স্টুডেন্টদের জন্য। তো দ্য এইম অফ দিস কোর্স ইজ টু প্রোভাইড দ্য অ্যাবস্ট্রাক্ট। স্যার স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার আমি কোন সেকশনে আছি ঠিক বুঝতে পারতেছি না, মানে আমারটা মঙ্গলবার আর বৃহস্পতিবারে আছে শিডিউলে স্যার। আচ্ছা, রবিউল, জি স্যার। তো ওই যে যখন ইনিশিয়ালি রুটিন করা হয়েছিল স্যার তখন অ্যাকচুয়ালি ডে ইভিনিং তো একসাথে ছিল, তো তো এই কারণে তোমাকে মোস্ট প্রবাবলি ডে ব্যাচই দেওয়া হয়েছে। তো এখন তো যেহেতু ইভিনিং আলাদা করছে, তো তোমার ইচ্ছা, তুমি যদি ইভিনিং এর সাথে ক্লাস করতে চাও তাহলে চাইলে তোমার অ্যাডভাইজারকে বলে ক্লাসটা ইভিনিং এ শিফট করে নিতে পারো। স্যার আমি আপনার সাথে করতে চাই স্যার। এখন মোস্ট প্রবাবলি আমি দুই জায়গাতেই থাকবো। ও তাহলে স্যার সমস্যা নাই স্যার। ঠিক আছে, তোমার জি স্যার। অ্যাডভাইজার ছিল কে? স্যার আরিফিন স্যার। আরিফিন স্যারকে বললে উনি তখন অ্যাকচুয়ালি ইভিনিং এর সেকশনে ছিল। স্যার মানে শুক্রবারে স্যার আমার আবার মানে ক্লাস আছে স্যার, ওই 3টা থেকে 6টা পর্যন্ত স্যার। আচ্ছা, যদি 3টা থেকে 6টা পর্যন্ত ক্লাস থাকে তাহলে তুমি হচ্ছে একটু কোঅর্ডিনেটরদের সাথে একটু কথা বলো যে তুমি কি ক্লাসটা ডেতে রাখবা না ইভিনিং এ রাখবা। স্যার আমি তো ডেতে মানে ওই জায়গায় করলে তো স্যার ঝামেলা ওভারল্যাপ হয়ে যাবে না, স্যার। আমি সেটাই বলতেছি যে তুমি একটা ব্যবস্থা করে তুমি ক্লাস ডেতেই করো, কিন্তু তোমার মানে নামটা কই থাকবে এটা নিয়ে একটু কথা বলো কোঅর্ডিনেটরদের সাথে। জি স্যার, জি স্যার, আমি আরিফিন স্যারকে ফোন দিয়ে আপনার সাথে মানে স্যারের সাথে কন্ট্যাক্ট করে নেব স্যার। হ্যাঁ, ওকে। জি স্যার। আচ্ছা, তো physics for the aim of this course is to provide the abstract idea about waves and oscillation, physical optics and heat and thermodynamics. তো এই তিনটা টপিকে আমরা আসলে ফিজিক্স 1-এ পড়বো, ওয়েভস এন্ড অসিলেশনস, ফিজিক্যাল অপটিক্স আর হচ্ছে হিট এন্ড থার্মোডাইনামিক্স। তো আমাদের এখন একটু জানা দরকার যে এই কোর্সগুলোতে আসলে কি কি আছে। আচ্ছা, ওয়েভস এন্ড অসিলেশনে কি কি আছে? ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর অফ এ সিম্পল হারমোনিক মোশন, টোটাল একটা সিম্পল হারমোনিক মোশনের দ্যাট মিন্স আমরা হচ্ছে ফার্স্টে শুরু থেকে জানা শুরু করব যে পিরিয়ডিক মোশন কি, তারপর সিম্পল হারমোনিক মোশন কি, সিম্পল হারমোনিক মোশনের ডিফারেনশিয়াল ইকুয়েশন গুলা কি, সেটা সলিউশন কেমন হবে, তারপরে একটা সিম্পল হারমোনিক মোশনে চলা একটা পার্টিকেলের টোটাল এনার্জি কেমন হবে, অ্যাভারেজ এনার্জি কেমন হবে, তারপরে যদি একই সাথে একই জায়গাতে কয়েকটা সিম্পল হারমোনিক মোশন কাজ করে সেখানে যে নতুন একটা ফিগার তৈরি হবে সেই ফিগারের নাম বলা হয় লিসাজেস ফিগার, তো সেই ফিগারগুলো দেখতে কেমন হয়। তারপরে সিম্পল হারমোনিক মোশন যখন আমাদের পড়া হবে তো আমরা তখন মানে আমাদের নেচারে ড্যাম্পড হারমোনিক অসিলেশন পাওয়া যায়, তো ড্যাম্পড হারমোনিক অসিলেশন গুলা কেমন হবে সেগুলোর জন্য আমরা সেম জিনিসগুলাই পড়বো, সেগুলো এনার্জি কেমন বা সেগুলা এক্সাম্পল কি কি এই জিনিসগুলা দেখবো। তারপরে রেজোনেন্স বলতে একটা ব্যাপার আছে, রেজোনেন্স গুলা কি, এটা কেন হয়, এটার অ্যাডভান্টেজ গুলা কি কি, ডিসঅ্যাডভান্টেজ গুলা কি কি, তো এই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করব। আর ওয়েভস থেকে দেখবো আমরা দুই ধরনের ওয়েভস, এক হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ আর একটা হচ্ছে স্টেশনারি ওয়েভ। তো প্রোগ্রেসিভ ওয়েভের ইকুয়েশন কেমন হবে, স্টেশনারি ওয়েভের ইকুয়েশন কেমন হবে, এগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তারপর হচ্ছে গ্রুপ ভেলোসিটি কি, ফেজ ভেলোসিটি কি, এই জিনিসগুলো আমরা একটু পড়াশোনা করার চেষ্টা করব। এবং এই ওয়েভস এন্ড অসিলেশনের যে সিলেবাস এই পর্যন্তই হচ্ছে আমাদের মিড টার্মের সিলেবাস।
এখান থেকে এই পর্যন্ত আমাদের মিড টার্মের সিলেবাস। ঠিক আছে, ওয়েভস এন্ড অসিলেশন এইটুকু হচ্ছে আমাদের মিড টার্মের সিলেবাস। দেন বাকি যা আছে ওগুলো হচ্ছে আমরা ফাইনালের জন্য পড়ব। তো ফাইনালে কি কি থাকবে? ফাইনালে থাকবে হচ্ছে ফিজিক্যাল অপটিক্স আর হচ্ছে হিট এন্ড থার্মোডাইনামিক্স। ফিজিক্যাল অপটিক্সে আমরা কি কি পড়বো? ফিজিক্যাল অপটিক্সে আমরা অপটিক্যাল তিনটা প্রপার্টি পড়বো লাইটের। একটা হচ্ছে ইন্টারফারেন্স, ডিফ্রাকশন আর হচ্ছে পোলারাইজেশন। তো ইন্টারফারেন্সটা কিভাবে হয়? ইন্টারফারেন্সের যে একটা এক্সপেরিমেন্ট আছে, ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, সেই এক্সপেরিমেন্টটা কিভাবে হয়? ইন্টারফারেন্সের ক্ষেত্রে নিউট্রন রিং এর একটা ব্যাপার আছে, সেই নিউট্রন রিংটা কি এইটা আমরা আসলে পড়বো এবং চেষ্টা করবো পরবর্তী সেমিস্টারে এটা এক্সপেরিমেন্ট করতে। আচ্ছা, তারপর ডিফ্রাকশনের ক্ষেত্রে পড়বো ডিফ্রাকশন অফ লাইট কি, ডিফ্রাকশনের যে দুইটা টাইপ আছে, ফ্রেনেল এবং ফ্রনহফার ডিফ্রাকশন, সেগুলো আসলে কেমন। তো পোলারাইজেশনের ক্ষেত্রে পড়বো পোলারাইজেশন কি এবং পোলারাইজেশন রিলেটেড দুইটা সূত্র আছে, ল আছে, ব্রুস্টার্স ল, আরেকটা হচ্ছে মেলাস ল। এই ল গুলা কেমন, পোলারাইজেশন কি কি ওয়েতে হতে পারে, সেই ওয়ে গুলো আমরা একটু পড়ার চেষ্টা করব। পোলারাইজেশন মেজার করার যে ইনস্ট্রুমেন্ট আছে, সেই ইনস্ট্রুমেন্টের নাম কি, সেই ইনস্ট্রুমেন্ট কিভাবে কাজ করে, এই জিনিসগুলো আমরা একটু দেখব। আর আরেকটা টপিক আছে আমাদের ফাইনালের জন্য, সেটা হচ্ছে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। তো হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স আমরা আসলে পড়ি যে এইরকম জিনিস, যে হিট আসলে কি জিনিসটা, কি টেম্পারেচার জিনিসটা কি, হিট আর টেম্পারেচার দুটো কি সেম কিনা। আচ্ছা, সেম না হলে দুটো পার্থক্য কি কি। থার্মোডাইনামিক দেন হচ্ছে হিট মেজারমেন্ট করা হয় কোন যন্ত্র দিয়ে, টেম্পারেচার মেজারমেন্ট করা হয় কোন যন্ত্র দিয়ে। বিভিন্ন টাইপের থার্মোমিটার আমরা এখানে পড়বো। তো তার মধ্যে একটা থার্মোমিটার সম্পর্কে আমরা খুব ব্রিফলি পড়বো, সেটা হচ্ছে প্লাটিনাম রেজিস্ট্যান্স থার্মোমিটার। তো এবং অন্যান্য থার্মোমিটার গুলো আসলে কোন প্রপার্টি ইউজ করে তৈরি করা হয়, সেই জিনিসগুলো আমরা দেখব। তারপর হচ্ছে থার্মোডাইনামিক্স, এটা হচ্ছে ফিজিক্সের একটা ব্রাঞ্চ, যে ব্রাঞ্চে আসলে হিট টেম্পারেচার এসব নিয়ে পড়াশোনা করা হয়। তো এই থার্মোডাইনামিক্সে আসলে কিছু ব্যাপার আছে। থার্মোডাইনামিক্সে কয়েকটা ল আছে, তিনটা ল, মানে চারটা ল আছে, জিরোথ ল, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। এই চারটা ল আসলে কি, চারটা লর অ্যাপ্লিকেশন গুলা কি কি, এগুলার কি কোনো লিমিটেশন আছে কিনা। ঠিক আছে, এর মধ্যে আমরা আরেকটা জিনিস পাবো, সেটা হচ্ছে কার্নোট সাইকেল। সেই কার্নোট সাইকেল জিনিসটা কেমন হবে, কার্নোট ইঞ্জিনকে তৈরি করা যায় কিনা, সেই ইঞ্জিনের এফিসিয়েন্সি কেমন হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা থার্মোডাইনামিক্সের থার্ড লর সাথে খুব সম্পর্কিত, সেটা হচ্ছে এনট্রপি। সো এনট্রপি জিনিসটা কি, এনট্রপিটা মানে এটা সিগনিফিকেন্স গুলা কি কি, এগুলো আমরা আসলে দেখার চেষ্টা করব। তো এই কোর্সটা যদি আমরা পড়ি, এই কোর্স থেকে আসলে আমরা কি শিখতে পারি, তো সেটা হচ্ছে এরকম যে আফটার কমপ্লিটিং দিস কোর্স দ্য স্টুডেন্টস উইল এবল টু explain the basic concepts and the laws of waves and oscillation, heat and thermodynamics and physical optics. এটা হচ্ছে আমাদের কোর্স আউটকাম 1। আমরা এই আউটকামটা অর্জন করব কি, যে এই টপিকের বেসিক কনসেপ্টস এবং লগুলো আমরা এক্সপ্লেইন করতে পারবো। আমাদের কোর্স আউটকাম 2 জিনিসটা কি হবে? The students will be able to apply appropriate mathematical techniques and concepts to analyze related problems or situations involving the respective topics of physics. আমরা যে যে টপিকগুলো পড়লাম, এই টপিক রিলেটেড যে ম্যাথমেটিক্যাল টেকনিক আছে এবং কনসেপ্ট আছে, সেগুলো আমরা রিলেটেড মানে মানে ওই রিলেটেড কোন একটা প্রবলেম বের করা বা ওই রিলেটেড কোন একটা সিচুয়েশনে ম্যাথমেটিক্যাল সেই টেকনিকগুলো ইউজ করতে পারবো আমরা। ঠিক আছে, যে হ্যাঁ এইরকম একটা সিস্টেম আছে, একটা মানে একটা দোলনা, সেটা তো আসলে সিম্পল হারমোনিক মোশনের মতো একটা সিচুয়েশন। তাহলে কি হবে, এখানে সিম্পল হারমোনিক মোশনের বিভিন্ন ল গুলো অ্যাপ্লাই হবে বা বিভিন্ন কনসেপ্ট গুলো অ্যাপ্লাই হবে, সেই অ্যাপ্লাই গুলো আমরা আসলে করতে পারবো। আচ্ছা, 3 নাম্বার আউটকামটা কি, CO3, after completing this course, the students will be able to evaluate and verify the theory of all relevant topics as well as interpret and synthesize the physical significances. এই যে আমরা বিভিন্ন টপিক পড়বো, সেই টপিক রিলেটেড বিভিন্ন থিওরি আছে, সেই থিওরিগুলোকে আমরা
ইভালুয়েট করতে পারবো বা ভেরিফাই করতে পারবো বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে, এবং একই সাথে কি করতে পারবো যে এগুলো আসলে ফিজিক্যালি কি মিন করে। যেমন আমরা শুধুমাত্র ম্যাথমেটিক্যালি না, ফিজিক্যালি ওই জিনিসগুলো আসলে কি মিন করতেছে সেই জিনিসগুলো আমরা আসলে বুঝতে পারবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কোর্স আউটকাম 3। তো তোমাদের পরীক্ষার হলে কোশ্চেনের পাশে এরকম লেখা থাকবে CO1, CO2, CO3। তো এগুলা কি আসলে মানে CO2 দেখে অনেকে কার্বন ডাইঅক্সাইড মনে করে, এরকম মনে করার কিছু নাই। এগুলো হচ্ছে আসলে কোর্স আউটকাম 1, কোর্স আউটকাম 2, কোর্স আউটকাম 3। তো ওই যে আমি শুরুতেই বলছিলাম যে আইএবি অ্যাক্রিডিটেশনের জন্য কিছু জিনিস মেইনটেইন করতে হয়, এইগুলো হচ্ছে সেই জিনিস। যে আমি যে তোমাদেরকে বললাম যে কোর্স আউটকাম তোমরা 3টা অর্জন করবা, তো সেই জিনিসটা আমাদের কোশ্চেনে দেখাইতে হয় যে কোন কোশ্চেনে থেকে কোন আউটকামটা তোমরা অ্যাচিভ করতেছো। তো এই পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? এনিওয়ান? না স্যার, নাই। আচ্ছা, দাউদ হায়দার, তুমি একটু ক্লাসের পরে আমাকে একটু ফোন দিও। আমার নাম্বার আছে তোমার কাছে? জি স্যার, নাম্বার আছে। আচ্ছা, আমাকে একটু ক্লাসের পরে তুমি একটু ফোন দিও, হ্যাঁ? ওকে স্যার। আচ্ছা, আর এখানে কি 15 রুলটা আছে যে ব্যাচে 15? আচ্ছা, ওকে, দেখা যাচ্ছে না। তো দাউদ হায়দার, আমাকে একটু ফোন দিও তুমি। আচ্ছা, টিচিং মেথড কি কি? লেকচার মেথড, প্রবলেম সলভিং মেথড, প্রেজেন্টেশন মেথড, আর ক্লাস ওয়ার্ক। মানে আমরা লেকচার দিব, বিভিন্ন প্রবলেম সলভ করব, প্রেজেন্টেশন করব, বিভিন্ন ক্লাস ওয়ার্ক করব, এসবের মাধ্যমে আমরা আমাদের এই কোর্সটা শেষ করব। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি কোন ক্লাসে কোন টপিক পড়ানো হবে, সেই টপিক আসলে কোন বই থেকে পড়ানো হবে, ওই বইয়ে আসলে কোন কোন প্রবলেম সলভ করা হবে, এগুলো আসলে ডিটেল দেওয়া হয়েছে, এবং সেইগুলা সলভ করার পরে কি কি আউটকাম অ্যাচিভ হবে সেই সবগুলা যেরকম ডিটেল দেওয়া আছে। তো তোমরা চাইলে এটা দেখতে পারো, যদিও এখন তোমাদের দেখা একটু টাফ হবে কারণ তোমাদের কাছে বই নাই। আচ্ছা, আমরা তাহলে অ্যাসেসমেন্টে চলে যাই। আচ্ছা, আমরা অ্যাসেসমেন্ট করি কিভাবে, যে আমরা ক্লাস অ্যাটেন্ডেন্স এবং ক্লাসের পারফরমেন্স হচ্ছে 5 মার্কস, একটা অ্যাসাইনমেন্ট দিব, সেই অ্যাসাইনমেন্টে হচ্ছে আরো 5 মার্কস, একটা প্রেজেন্টেশন দিব, সেই প্রেজেন্টেশন হচ্ছে আরো 5 মার্কস, এই টোটাল হচ্ছে 15। একটা আমরা 3টা ক্লাস টেস্ট নিব, 3টা ক্লাস টেস্টে হচ্ছে 15 মার্কস। কিভাবে, যে আমরা 3টা ক্লাস টেস্ট নিব, ওর মধ্যে বেস্ট 2 যে দুইটাতে বেস্ট নাম্বার হবে, ওই দুইটাকে অ্যাভারেজ করা হবে, অ্যাভারেজ করে সেটাকে 15 মানে সেই মানে সবগুলো ক্লাস টেস্ট আসলে 15তেই হয়। তো বেস্ট 2টাকে কাউন্ট করে সেগুলো যদি অ্যাভারেজ করি তাহলে 15 একটা মার্কস চলে আসবে, সেই মার্কসটা ক্লাস টেস্টের মার্কস হিসেবে অ্যাড হবে। আচ্ছা, আমরা একটা মিড টার্ম পরীক্ষা নিব, সেটা 30 মার্কে, আর একটা ফাইনাল পরীক্ষা নিব আরেকটা ফাইনাল পরীক্ষা নিব, সেটা হচ্ছে 40 মার্কের। তো এখন যেহেতু অনলাইন পরীক্ষায় মিড টার্ম হবে হচ্ছে এরকম 15-15, আর ফাইনাল হবে এরকম 15-15। ফাইনাল হবে, সরি, 20-20, 15 অ্যাসাইনমেন্ট, 15 ভাইবা, আর ফাইনালে হচ্ছে এরকম 20 আর 20 হবে, হ্যাঁ, 20 অ্যাসাইনমেন্ট, 20 ভাইবা। ওকে, তো এরপরে এখানে আছে যে অ্যাসেসমেন্ট মেথড অফ কোর্স আউটকামস। তো আসলে আমরা কোন ক্লাস টেস্টে কোন আউটকাম অ্যাচিভ করব সেই জিনিসটা দেয়া আছে এখানে, ঠিক আছে? তো আমরা ক্লাস টেস্ট 1 এ CO1 অ্যাচিভ করব, ক্লাস টেস্ট 2 এ CO2 অ্যাচিভ করব, ক্লাস টেস্ট 3 এ CO3 অ্যাচিভ করব, আর মিড টার্মে সবগুলা, ফাইনালে সবগুলা, অ্যাসাইনমেন্টে CO2, প্রজেক্টে হচ্ছে CO3। প্রজেক্ট মানে আসলে প্রেজেন্টেশন। আচ্ছা, আর এখানে আছে আমাদের PLO1 বলতে একটা ব্যাপার আছে, মানে প্রোগ্রাম লার্নিং আউটকাম বলতে একটা ব্যাপার আছে। তো প্রোগ্রাম লার্নিং আউটকাম, দুইটা আউটকাম আমরা অ্যাচিভ করবো বলছি, ফার্স্ট দুইটা PLO1, PLO2।
তো PLO 1 হচ্ছে এরকম যে আসলে তোমরা তোমাদের এই পুরো 4 বছরের কোর্স যখন শেষ হবে তখন PLO 1 থেকে PLO 12 পর্যন্ত সবগুলো অ্যাচিভ করবা। তো তার মধ্যে প্রথম দুইটা অ্যাচিভ করবা হচ্ছে এই যে আমার কোর্সের মাধ্যমে। তো PLO 1 থেকে PLO 1 হচ্ছে ইঞ্জিনিয়ারিং নলেজ। তো তোমরা ইঞ্জিনিয়ারিং নলেজকে অ্যাচিভ করবা হচ্ছে এই PLO 1 মানে আমাদের কোর্সের CO1 এর মাধ্যমে। CO2 আর CO3 এর মাধ্যমে কি অ্যাচিভ করবা সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং নলেজকে অ্যাপ্লাই করার যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটিটা অ্যাচিভ করবা। আচ্ছা, তো তোমরা যেহেতু নতুন আসছো তোমাদের গ্রেডিং পলিসিটা একটু বলে দেই। আমাদের এখানে 80 বা 80-র উপরে যদি পাও তাহলে সেটা হচ্ছে A+, 75 to 79 সেটা হচ্ছে A, দেন হচ্ছে 70 থেকে 74 সেটা হচ্ছে A-, তারপর হচ্ছে 69 থেকে 66 সেটা হচ্ছে B+, 66 না অলমোস্ট 65, 60 থেকে 64 সেটা হচ্ছে B, দেন হচ্ছে 55 থেকে 59 B-, দ্যাট মিনস আগে যেরকম ছিল যে 10-এ একটা গ্রেড চেঞ্জ হইতো এখন হচ্ছে 5-এ গ্রেড চেঞ্জ হবে, ঠিক আছে? এবং তোমাদের পাস মার্ক হচ্ছে 40-এর নিচে পাইলে ফেল। আচ্ছা, আমরা হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট নেব। তো এখানে অনেক কথা বলা আছে যে নো লেট হোমওয়ার্ক উইল বি অ্যাকসেপ্টেড, এনি কাইন্ড অফ কপি ইন দ্য অ্যাসাইনমেন্ট উইল ক্যারি 0 মার্ক। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা অ্যাসাইনমেন্টটা যদি হচ্ছে কপি করো, একজনের অ্যাসাইনমেন্ট আরেকজন কপি করো তাহলে, এবং সেটা যদি ধরা অবশ্যই পড়বে যদি কপি করো, তাহলে সেইখানে তোমাদের হচ্ছে 0 মার্ক ক্যারি করার কথা, ঠিক আছে? তো এই জিনিসটা সবসময় মেনটেন করবা যে তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে আইডিয়া নিতে পারো, ফ্রেন্ডের কাছ থেকে বুঝতে পারো, বাট ফ্রেন্ডের অ্যাসাইনমেন্ট কপি করা যাবে না। আচ্ছা, তো তোমাদের একটা প্রেজেন্টেশন দিতে হবে এই জুম ক্লাসের মধ্যেই, একটা স্লাইড তৈরি করে নিয়ে শেয়ার করে দেন প্রেজেন্টেশনটা দিতে হবে। এখানে কিছু রুলস দেয়া, মানে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেয়া আছে। সেই ইনফরমেশন গুলা কেমন? সেটা হচ্ছে যে তোমরা এই লিংকে গেলে আমাদের একাডেমিক ক্যালেন্ডারটা দেখতে পারবা, এখানে গেলে একাডেমিক ইনফরমেশন বা পলিসিগুলো দেখতে পারবা, গ্রেডিং পলিসি দেখতে পারবা, পারফরম্যান্স ইভালুয়েশন দেখতে পারবা। দ্যাট মিন্স সবগুলাই হচ্ছে আমাদের ইউনিভার্সিটি ওয়েবসাইটে বিভিন্ন লিংকে গেলে তোমরা এই জিনিসগুলো পাবা। এবং যেহেতু ভার্সিটিতে ক্লাস করলে এখানে কিছু রুলস মেনটেন করতে হয়, প্রক্টোরিয়াল রুলস, মানে কি কি জিনিস তোমরা করতে পারবা না ইউনিভার্সিটিতে, তো সেই আমাদের ওখানে অ্যাডমিনিস্ট্রেটরের প্রক্টর অফিস আছে, ওখানে গেলে সেই রুলসগুলো তোমরা দেখতে পারবে। আচ্ছা, এই হচ্ছে মোটামুটি। এখন আমাকে বলো, কোর্স আউটলাইন নিয়ে কারো কিছু কোশ্চেন আছে? স্যার আমাদের কি কোনো ল্যাব মানে ল্যাব ক্লাস আছে বা এই 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 যে ফিজিক্স 1 এর উপর কি কোনো আমাদের ল্যাব ক্লাস হবে বা কোনো ল্যাব আছে? ল্যাব ক্লাসটা আলাদা হবে। সেটা হচ্ছে তোমাদের ফিজিক্স 104 নামে একটা ল্যাব কোর্স আছে, সেটা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে। তো ওইখানে ফিজিক্স 1 এবং ফিজিক্স 2 এই দুইটা টপিকের উপর যেসব জিনিস পড়তেছো সেই রিলেটেড ল্যাব হবে ওখানে। থ্যাংক ইউ। আর কেউ কোনো কোশ্চেন? যদি আর কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি দেখলাম কেবল, সেটা হচ্ছে তোমাদের সিআর সিলেক্ট করা হয় নাই গতদিন, যেহেতু ওইখানে দুইটা ব্যাচ ছিল। তো তোমাদের একজন সিআর লাগবে। তো তোমরা কে কে ইন্টারেস্টেড? স্যার বলতে গেলে স্যার সবাই ইন্টারেস্টেড। তাই নাকি? না স্যার আমি ইন্টারেস্টেড না। অনলাইনে নির্বাচন শুরু করেন স্যার।
হ্যাঁ, সেটা করা যাবে এবং খুব সহজে করা যাবে। এখন আমাকে বলো কে কে ইন্টারেস্টেড, আমি একটা ইলেকশন শুরু করে দিচ্ছি। আমার ইলেকশনে ভালো অভিজ্ঞতা আছে, হয়ে গেছে। যারা যারা Last- ইন্টারেস্ট তাদেরকে হ্যান্ড রাইজ করতে বলেন। স্যার আপনার যাকে মনে হয় স্যার তাকেই দেন, কারণ আমরা তো এখন ওইভাবে স্যার কাউকে চিনি না। না, এখানে একটা ব্যাপার হচ্ছে যে তোমরা তো তাও 2-3টা ক্লাস করো, আমি তো তোমাদেরকে চিনি অন্তত মানে একটা ক্লাস। তো আমি ওইভাবে দেওয়ার চাইতে আমার মনে হয় তোমাদের 1-2 জন যদি এরকম থাকে যারা ইন্টারেস্টেড, আমি একটা পোল তৈরি করে দিই, দেন বাকিরা হচ্ছে পোলে হচ্ছে ই করুক, সিলেক্ট করে নিই। যে যে হতে চাও রাইজ ইওর হ্যান্ড। হ্যাঁ, তোমরা যারা ক্লাস করতেছো অলমোস্ট সবাই যে ব্যাচের। আচ্ছা, সিফাত, আলামিন, আর কেউ? না স্যার, আর কেউ হইতে চায় না মনে হয়। আচ্ছা, সিফাত, আলামিন এই দুজনই যদি হয় তাহলে আমি একটা পোল তৈরি করে দিচ্ছি। ওকে, আমি দিলাম। আমরা হচ্ছে যেহেতু 15 জন আছি, আমি হচ্ছে 2 মিনিট ওয়েট করব, দেন আমাদের ভোটিং টাইম শেষ হয়ে যাবে। স্যার এখানে তো পার্মানেন্ট ক্যাম্পাসের আছে, 2 ক্যাম্পাসের সিআর কি একজনই হবে নাকি? যেহেতু তোমরা একসাথে ক্লাস করতেছো, এই ক্লাসের জন্য একজন হলেই সমস্যা হবে না। ওকে স্যার। আর মানে একজন সিআর মানে ক্লাস ওয়াইজ কিন্তু সিআর ভ্যারি করবে, ঠিক আছে? মানে অন্য ক্লাস অন্য কেউ হতে পারে, এরকম কোনো সমস্যা নেই।
আর হচ্ছে 15 সেকেন্ডস, দুইজনের ভোট দেওয়া বাকি, একজন। ওকে, টাইম ইজ আপ। আচ্ছা, তোমরা আমাদের রেজাল্ট দেখতে পাচ্ছ। কংগ্রাচুলেশনস আলামিন। আচ্ছা, তো থ্যাংক ইউ স্যার। আলামিনকে আমরা হচ্ছে আমাদের দায়িত্ব দিলাম এজ এ সিআর। সে হচ্ছে ক্লাসের সবার একটু দেখাশোনা করবে বা আমার সাথে একটা কমিউনিকেট করবে বিভিন্ন ব্যাপারে। ওকে স্যার। আর যদি আলামিন ব্যস্ত থাকে বা কোনো কারণে অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে সিফাত। হ্যাঁ স্যার, সেটাই স্যার বেটার হয়। সো আমরা একজনকে সিআর বলি আর একজনকে সিআর বলি, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের দুইজনেরই ফোন নাম্বার তোমরা গুগল ক্লাসরুমে দিয়ে দিও যেন সবাই তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারে। ঠিক আছে স্যার। আচ্ছা, তাহলে আমরা আজকে একটু পড়াশোনা করি। হ্যাঁ, আমরা একটু একটু আমাদের সিলেবাসে যাই। সিলেবাসে গিয়ে একটু পড়াশোনা শুরু করি। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তাই না? তো আমরা আসলে পড়বো, আমাদের ফার্স্ট টপিকটা হবে সিম্পল হারমোনিক মোশন। তো সিম্পল হারমোনিক মোশনে যাওয়ার আগে আমাদের আসলে আরেকটা টপিক সম্পর্কে একটু আইডিয়া নিতে হবে। সেটা হচ্ছে কি, পিরিয়ডিক মোশন জিনিসটা কি। আচ্ছা, পিরিয়ডিক মোশন তোমরা মোস্ট অফ আগেও পড়ছো। পিরিয়ডিক মোশনের বাংলা কি বলতো? পর্যায় গতি, ঠিক আছে? তো periodic মোশনটা কেমন, যে if a body moves in such a way that it crosses a certain point from a same direction after a certain period of time, the motion is called periodic motion. এটা গতিটা হবে এমন যে এটা হচ্ছে একটা সার্টেন পয়েন্টকে সেম ডিরেকশনে একটা সার্টেন টাইম ইন্টারভালে সে পাস করবে। এইরকম যদি কোনো মোশন তৈরি হয় তাহলে সেটাকে আমরা বলি পিরিয়ডিক মোশন। কেমন? একটা ঘড়ির কথা যদি আমরা চিন্তা করি, ঘড়ির যে কাঁটাগুলো আছে, ধরো মিনিটের কাঁটা, সে এই 12টাকে অতিক্রম করে কতক্ষণ পর পর? 1 ঘন্টা। 1 ঘন্টা পর পর। আবার যদি আমি সেকেন্ড ইসের কাঁটার কথা চিন্তা করি, সেকেন্ডের কাঁটার কথা চিন্তা করি, সে হচ্ছে কি করবে, এরকম করে করে 60 সেকেন্ড পর পর। 60 সেকেন্ড পর পর অতিক্রম করবে। মানে 60 সেকেন্ড পর পর সে কি করতেছে, ওই 12টার যে কাঁটাটা 12টা যে আছে ওই 12টাকে অতিক্রম করতেছে প্রত্যেক 60 সেকেন্ড পর পর একবার করে, ঠিক আছে? তেমন একটা সার্টেন পিরিয়ড অফ টাইমে সে কি করতেছে, এই 12টাকে ক্রস করতেছে। এবং আমরা দেখবো সবসময় ও সেম ডিরেকশনে এসে ক্রস করতেছে, মানে সবসময় ওর ডিরেকশনটা একই দিক বরাবর। তো এইরকম যদি হয়, এই টাইপের মোশনকে আমরা বলবো পিরিয়ডিক মোশন। আমাদের পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, কত দিনে একবার ঘুরে? স্যার 365 দিন। 365 দিন সামথিং টাইমে হচ্ছে একবার করে ঘুরে আসে, এবং সবসময় কি সেম ডিরেকশনেই আসে এবং সেম টাইম পর পর হচ্ছে একবার ঘুরে আসে। তো আমি যদি যে কোনো একটা পয়েন্টের কথা চিন্তা করি, সেই পয়েন্টটাকে সে কি করে, একটা নির্দিষ্ট সময় পর পর সেম ডিরেকশনে সে ক্রস করে। সো পৃথিবীর যে গতি সেটাকেও আমরা বলতে পারি এটা হচ্ছে এক ধরনের পিরিয়ডিক মোশন। আচ্ছা, এছাড়া আর কি হতে পারে, যে কোনো প্ল্যানেটের মোশনকে আমরা পিরিয়ডিক মোশন বলতে পারি। আর এছাড়া তোমরা কি আরো কোনো কথা বলতে পারবা যে অন্য কিসের গতিটা পিরিয়ডিক মোশন হতে পারে? স্যার পৃথিবী আর চাঁদ।
হ্যাঁ, পৃথিবী আর চাঁদ মানে চাঁদের যে গতি সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন, মানে ওটা প্ল্যানেট বা এই টাইপের মধ্যেই চলে আসবে। এছাড়া তোমরা কি আর কিছু বলতে পারো? ধরো আমি যদি বলি ফ্যানের গতি, সেটা কি পিরিয়ডিক মোশন হবে? জি স্যার। হ্যাঁ স্যার। স্যার সূর্যশলাকার গতি? সূর্যশলাকার গতি পিরিয়ডিক মোশন। স্যার সূর্যশলাকা ওটা স্যার ওয়েবস না, ওয়েবস ক্রিয়েট করা তো স্যার ওইটা সূর্যশলাকা। এসেই আসবে। সূর্যশলাকার গতিটাও পিরিয়ডিক মোশন, কিন্তু ফ্যানের গতিটা পিরিয়ডিক মোশন ফ্যান না। কেন না না কেন? বলি আমি তোমাকে, ফ্যানে ভোল্টেজের একটু আপ ডাউনের ব্যাপার আছে। তো ফ্যান সবসময় হয়তো সেম টাইমে বা সেম ইন্টারভ্যালে সে হচ্ছে মুভ করে না। আচ্ছা, এরপর জাতা চিনো? জাতা? স্যার বিয়ারিং? হ্যাঁ স্যার চিনি। হ্যাঁ, তো ওইটা যদি তুমি একেবারে যদি একটা কন্টিনিউয়াস ভেলোসিটিতে ঘোরাও তাহলে সেটাও হবে পিরিয়ডিক মোশন। বেয়ারিং যেটা বলছো ওইটাও হবে, ওইটা হচ্ছে পিরিয়ডিক মোশন হবে। ঠিক আছে, সো পিরিয়ডিক মোশন বা পর্যায় গতি হচ্ছে এমন একটা গতি যে গতিতে কি হবে, একটা একটা পার্টিকেল একটা কি করে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট দিকে আরেকটা পার্টিকেলকে অতিক্রম করে। তো এরকম যদি কোনো মোশন তৈরি হয় তাহলে সেই ধরনের মোশনকে আমরা বলি পিরিয়ডিক মোশন বা পর্যায় গতি। স্যার মানুষের হার্টের গতি কি হতে পারে? হার্টের স্পন্দন? মানুষের হার্টের স্পন্দন কিন্তু বাড়ে কমে, মানে তুমি যদি একটু দৌড়াও সেক্ষেত্রে তোমার স্পন্দন বেড়ে যাবে। আবার তুমি যদি হচ্ছে একটু রিল্যাক্স থাকো, মানে অনেক সময় মানুষের প্রেশার লো হয়ে যায়, অনেক সময় প্রেশার হাই হয়ে যায়। তো প্রেশারের উপর ডিপেন্ড করে, ব্লাড প্রেশারের উপর ডিপেন্ড করে হার্টের তো ওটা ডিপেন্ড করে চেঞ্জ হয়। ওকে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এরপরে আমরা আরেকটা জিনিস করবো, সেটা হচ্ছে অসিলেশন। অসিলেশন এটা আসলে কি? অসিলেশন বা ভাইব্রেশন এই জিনিসটা কি? অসিলেশনের বাংলা কি? স্পন্দন, তাই না? Okay. তো স্পন্দন জিনিসটা কি? স্পন্দন জিনিসটা হবে এরকম যে যদি কোনো বস্তু এমন হয় যে সে হচ্ছে একটা একটা মেইন পজিশনকে কেন্দ্র করে, মানে একটা মাঝামাঝি একটা পজিশনকে কেন্দ্র করে সে হচ্ছে কি একবার সামনে একবার পেছনে হচ্ছে মুভ করতেছে। তো এরকম যদি হয় তাহলে সেই ধরনের মুভমেন্টকে আমরা বলবো হচ্ছে অসিলেশন বা ভাইব্রেশন। আমরা যদি একটা সিম্পল পেন্ডুলামের কথা চিন্তা করি, একটা সিম্পল পেন্ডুলাম কি, যে আমরা যদি একটা যে কোনো একটা একটা বব টাইপের কোন একটা জিনিসকে একটা নির্দিষ্ট জায়গা থেকে নির্দিষ্ট একটা স্ট্যান্ড থেকে দড়ি দিয়ে ঝুলাইয়া দেই, তাহলে যে জিনিসটা তৈরি হয় সেটা হয় একটা সিম্পল পেন্ডুলাম। তো এই সিম্পল পেন্ডুলামকে যদি আমরা মুভ করতে দেই তখন সে কি করবে, একটা মেইন পজিশনকে কেন্দ্র করে সে হচ্ছে ডানে বামে হচ্ছে মুভ করা শুরু করবে, এবং সবসময় সেই মেইন পজিশনকে বা ইকুইলিব্রিয়াম এই পজিশনকে কেন্দ্র করে সে মুভ করে। তো এইরকম মুভমেন্টটাকে আমরা কি বলি? এইরকম মুভমেন্টটাকে আমরা বলি অসিলেশন বা ভাইব্রেশন। এবং এই ক্ষেত্রে যে জিনিসটা হয় যে ও এই বস্তুটাই, যেখানে যে বস্তুটা দেখতে পাচ্ছ যেটা মুভ করতেছে, এই বস্তুটা যখন মুভ করবে তখন তার তার যে হচ্ছে তার হচ্ছে পুরা যে মুভমেন্টের যে জায়গাটা আছে এর অর্ধেকটা সময় সে এক পাশে থাকবে, বাকি অর্ধেকটা সময় সে আরেক পাশে থাকবে। তুমি দেখো এটা হচ্ছে মেইন পজিশন। আচ্ছা, তোমরা কি আমার মাউসের কার্সারটা দেখতে পারো? হ্যাঁ স্যার পারতেছি। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। এটা হচ্ছে তার মেইন পজিশন বা সেন্টার পজিশন বা ইকুইলিব্রিয়াম পজিশন। তো এখানে কি হচ্ছে, এই বস্তুটা অর্ধেকটা সময় কি করতেছে, মানে আমি যদি এখানে কিন্তু আমাদের একটা বস্তুই, সে একটা বস্তুই এখান থেকে যদি যাত্রা শুরু করে সেই দিক থেকে এই পর্যন্ত যাবে আবার এই পর্যন্ত ঘুরে আসবে। ঠিক আছে, তো সে কি করে এই মিন এ পজিশনকে কেন্দ্র করে বি আর সি পজিশনে ক্রমাগত যাইতে থাকে। ঠিক আছে, তো এবং এই ধরনের গতিকে আমরা বলি অসিলেশন বা ভাইব্রেশন। এবং আমরা দেখতে পাবো ওর যে মোশনের যে পথ, সেই পথের অর্ধেকটা সময় সে কি থাকে, একটা এক পাশে থাকে, বাকি অর্ধেকটা সময় তার অন্য পাশে থাকে। এই জিনিসটা এখানে বলা হয়েছে alternatively if the periodic motion of an object is such that during its time period it is staying in one direction and during the rest half in opposite direction, then this type of motion is called oscillation or vibration. মানে সে যতক্ষণ ধরে অসিলেট করতেছে সেই অসিলেশনের অর্ধেকটা সময় সে কি করবে, মেইন পজিশনে একটা পাশে থাকবে, বাকি অর্ধেকটা সময় মেইন পজিশনে অন্য একটা পাশে থাকবে। এবং সব সময় কি হবে, এখান থেকে এইটুকুর যে ডিসটেন্স হবে এখান থেকে এইটুকু সেই সেম ডিসটেন্সই হবে। তো এই টাইপের যে মোশন সেটাকে আমরা বলি হচ্ছে অসিলেশন বা ভাইব্রেশন।
তো এটা সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে হতে পারে, এটা টিউনিং ফর্কের ক্ষেত্রেও হতে পারে। এবং তোমাদেরকে যদি আমি একটা জিনিস বলি, তোমরা কি আমাকে বলতে পারবা অসিলেশন কি পিরিয়ডিক মোশন কিনা? হ্যাঁ স্যার, পিরিয়ডিক মোশন হবে। না স্যার, না স্যার স্যার না, হ্যাঁ হ্যাঁ, অসিলেশন কারণ এটার গতিটা আস্তে আস্তে কমে যায়। এটার গতিটা আস্তে আস্তে কমে যাবে। হ্যাঁ, যদি তুমি এরকম করতে পারো। পিরিয়ডিক মোশন, কিন্তু পিরিয়ডিক মোশন আর কি অসিলেশন না, সকল পিরিয়ডিক মোশন অসিলেশন না। হ্যাঁ, সকল পিরিয়ডিক মোশন হচ্ছে অসিলেশন, কিন্তু স্যার সকল অসিলেশন স্যার পিরিয়ডিক মোশন না। না না, ব্যাপারটা এরকম না। মানে সকল পিরিয়ডিক মোশনকে, হ্যাঁ সকল পিরিয়ডিক মোশন অসিলেশন, কিন্তু সকল অসিলেশন পিরিয়ডিক নয়। আচ্ছা, সকল পিরিয়ডিক মোশন অসিলেশন কিভাবে? স্যার এটা তো নির্দিষ্ট সময় পর পর একটা বিন্দুকে অতিক্রম করতেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এর বেগটা ত্বরণের বিপরীত দিকে, কিন্তু আমরা পিরিয়ডিক মোশনে দেখতে পাচ্ছি যে ওইখানে বেগ সব সময় সরণের দিকে, কিন্তু অসিলেশনে বেগ ত্বরণের বিপরীত দিকে। না, এখন তোমাকে একটু বলতে হবে যে পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে, মানে এর আগে যে আমরা পিরিয়ডিক মোশন বললাম, সেই পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে আমাকে তুমি মেইন পজিশনটা কোনটা ধরবা? জি স্যার, বুঝতে পারলাম। মানে এই যে উপরে যে আমরা পিরিয়ডিক মোশন করলাম, ধরো একটা ঘড়ির ক্ষেত্রে আমি চিন্তা করলাম। স্যার যদি স্যার আমরা সেন্টারটা ধরি। হ্যাঁ তুমি, আচ্ছা হ্যাঁ তুমি ধরো পৃথিবীর গতি, হ্যাঁ পৃথিবীর গতি চিন্তা করো তখন। হ্যাঁ স্যার বলুন। স্যার আপনি বলেন, সমস্যা নেই। স্যার এখানে যদি আমি এই ঘড়ির কাঁটা 12টার সময় যদি আমি মেইন সেন্টার ধরি, তাহলে দেখা যাচ্ছে যে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করতেছে, এবং এই ঘড়ির কাঁটার বেগ যেদিকে ত্বরণও সেই দিকে, কিন্তু আমরা ওই সরল দোলকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে বেগ যেদিকে ত্বরণ তার বিপরীত দিকে। আচ্ছা, না এখানে আসলে একটু তোমাদের কনফিউশন হচ্ছে। মানে পিরিয়ডিক মোশন আর মানে সকল পিরিয়ডিক মোশন অসিলেশন হবে না। কেন হবে না? পিরিয়ডিক মোশনে তো স্যার কোনো নির্দিষ্ট পয়েন্ট আমরা ধরতে পারি না, কারণ এখানে কোনো এক্স্যাক্টলি আমার এক সাইডে যাচ্ছে বা আরেক সাইডে যাচ্ছে, ওখানে মানে আমার ত্বরণ বা বেগ বৃদ্ধি পাচ্ছে আবার কমছে না, সবসময় একই রকম থাকতেছে। স্যার এখানে অসিলেশনের ক্ষেত্রে স্যার এই সাম্যাবস্থাটাকে মেইন পজিশন ধরতে হবে স্যার। হ্যাঁ, তো এখন দেখো যদি তোমরা এরকম করতে পারো, দেখো তোমরা একটু চিন্তা করো ব্যাপারটা এরকম। ধরো সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে যেটা হয় যে এখানে এয়ারে ফ্রিকশন থাকে, এয়ার ফ্রিকশনের কারণে এটার ভেলোসিটিটা আস্তে আস্তে কমে যায়। কিন্তু যদি তুমি এরকম করতে পারো যে এয়ার ফ্রিকশনটাকে তুমি এড়ায় যেতে পারো, যে তুমি কোনো কারণে একটা মানে ভ্যাকুয়ামের মধ্যে হচ্ছে একটা সিম্পল পেন্ডুলামকে অসিলেট করানো শুরু করলাম, ইন দ্যাট কেস অসিলেশনটাও তোমার পিরিয়ডিক মোশন হয়ে যাবে। কারণ সেই ক্ষেত্রে ওইটার ভেলোসিটি আর কমবে না, মানে ওইটার ভেলোসিটি কমবে না, দ্যাট মিন্স হচ্ছে ওটা কন্টিনিউয়াস ভেলোসিটিতে যখন মুভমেন্ট করা শুরু করবে, এবং যদি এটার না হয়, মানে যেহেতু কোনো ধরনের ফ্রিকশন নাই, সো সেটা কন্টিনিউয়াসলি যদি অসিলেট করতে থাকে, তাহলে সেটাকে তোমরা পিরিয়ডিক মোশন বলতে পারবে। ঠিক আছে স্যার এখানে কেন্দ্রবাদে কি একটা অতিক্রম বিন্দু ধরা লাগবে এই ইসের ক্ষেত্রে, অসিলেশনের ক্ষেত্রে? জি স্যার। হ্যাঁ, তখন সেক্ষেত্রে তুমি ধরো মেইন পজিশনটাকে ধরলাম, মেইন পজিশন যদি এটাকে ধরো এটাকে আমি ধরলাম, আমি ধরে নিলাম যে ভ্যাকুয়ামের মধ্যে আমি এক্সপেরিমেন্টটা করতেছি, এবং এটাকে আমি হচ্ছে সেই পয়েন্টটা ধরলাম যে একটা ফিক্সড পয়েন্ট। তো যদি আমি এ থেকে একটা পয়েন্টকে ছেড়ে দেই, ধরো আমি এ থেকে বি থেকে একটা পয়েন্টকে ছেড়ে দেই, বি পয়েন্টটা কি করবে, এখান থেকে যাবে এ পয়েন্টে অতিক্রম করে, এখানে ওই যে কথাটা কিন্তু খেয়াল রাখতে হবে যে পিরিয়ডিক মোশনের ক্ষেত্রে একটা কথা ছিল যে এটা কি করবে, সেম ডিরেকশন, ফ্রম দা সেম ডিরেকশন, এই কথাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সেম ডিরেকশন থেকে অতিক্রম করতে হবে। তো সেম ডিরেকশন থেকে যদি অতিক্রম করার কথা আমরা চিন্তা করি, তাহলে দেখো আমি যদি এটাকে একটা ফিক্সড পয়েন্ট চিন্তা করি, এবং আমি ধরলাম যে বি থেকে আমি বস্তুটা ছেড়ে দিচ্ছি, তাহলে বি থেকে ছেড়ে দিলাম, এখানে এ পয়েন্টে আসলো, এ পয়েন্টে যখন আসছে তখন ডিরেকশন আমার কোন দিকে, সি এর দিকে। আচ্ছা, তার মানে সি এর দিকে ডিরেকশন। আচ্ছা ওকে, তাহলে এটা চলে গেল,
এই সি পয়েন্টে চলে গেল, সি থেকে আবার যখন ব্যাক করলো তখন এ তে আসলো, এ তে যখন আসছে ধরে নিলাম এইখান থেকে এই পর্যন্ত আসতে 30 সেকেন্ড লাগে, এটা যদি অবাস্তব কথা, এখান থেকে এই পর্যন্ত আসতে ধরলাম 1 সেকেন্ড লাগে, এখান থেকে এই পর্যন্ত যেতে আরেক সেকেন্ড লাগে, মানে 2 সেকেন্ড। এখান থেকে আবার যখন এখানে আসবে তখন কয় সেকেন্ড হবে? 3 সেকেন্ড। আবার যখন এখান থেকে আবার এখানে ব্যাক করবে তখন কিন্তু একবার সে অতিক্রম করলো সেম ডিরেকশনে। ব্যাপারটা কি বুঝতে পারছো? জি স্যার। মানে ও কিন্তু এই বি থেকে যদি আমি একটা বব ছাড়ি, সে এইখান থেকে গিয়ে এখানে আসার সময় একবার ওরে অতিক্রম করতেছে, কিন্তু সেটা কিন্তু ধরা যাবে না। সেটা কেন ধরা যাবে না? কারণ পিরিয়ডিক মোশনের সংজ্ঞায় বলা হয়েছে সেম ডিরেকশনে আসতে হবে। তো ও যখন এই ববটা যখন প্রথমে অতিক্রম করতেছিল একে, তখন সে ছিল হচ্ছে মানে তার ডিরেকশন ছিল সি এর দিকে, কিন্তু সে যখন আবার ব্যাক করে এদিকে আসতেছে তখন তার ডিরেকশন কিন্তু সি এর দিকে না, তখন তার ডিরেকশন হচ্ছে বি এর দিকে। তার মানে ওইটাকে আমাদের ধরা যাবে না, তখন ধরতে হবে যেটা এই পর্যন্ত গিয়ে আবার যখন এখানে ব্যাক করবে এটাকে ধরতে হবে, কারণ তখন তার ডিরেকশন আবার সি এর দিকে চলে আসবে। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ স্যার। তো এইভাবে করে যখন অসিলেট করবে তখন আমরা এটাকে যদি আমরা ভ্যাকুয়ামে রাখতে পারি দেন এটাকে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে ভ্যাকুয়ামে থাকা একটা সিম্পল পেন্ডুলাম হচ্ছে পিরিয়ডিক মোশন মেইনটেইন করে। আচ্ছা, তো এটা হচ্ছে এক ধরনের পিরিয়ডিক মোশন। তো পিরিয়ডিক মোশনের আরো বিভিন্ন এক্সাম্পল আছে, যেমন হচ্ছে টিউনিং ফর্ক, একটু আগে পীযূষ যেটা বলতেছিল, টিউনিং ফর্কের যে অসিলেশন সেটা একেবারে কমপ্লিটলি বলা আসলে যাবে না, কিন্তু সেটা অসিলেশন, অসিলেশন তো 100%। তো সেটাকেও যদি আমরা ভ্যাকুয়ামে নিয়ে যাই সেটাকেও আমরা পিরিয়ডিক মোশন করতে পারবো। আচ্ছা, তো অসিলেশন হচ্ছে, অসিলেশন আরেকটা এক্সাম্পল হচ্ছে টিউনিং ফর্কের ভাইব্রেশন। আচ্ছা, আরেকটা হচ্ছে স্প্রিং আছে না, স্প্রিং এর ভাইব্রেশনটা হচ্ছে এক ধরনের অসিলেশন। স্প্রিং এর ভাইব্রেশন কেমন হবে? উপর নিচে আপ ডাউন করবে। তো আমি নরমালি ফিজিক্যাল ক্লাসে অ্যাকচুয়ালি স্প্রিং নিয়ে আসি, নিয়ে এসে দেখাই যে কিভাবে অসিলেট করে এবং সেটা কিভাবে অসিলেশন হয়। তো আমি একটু চেষ্টা করি, আমার কাছে কোনো ভিডিও থাকার কথা, আমি একটা ভিডিও দেখানোর জন্য। Discuss about SHM. Observe. Simple harmonic motion. Let us discuss about SHM. Observe this simple pendulum. আচ্ছা, তোমরা কি সাউন্ড শুনতে পাও? জি স্যার। হ্যাঁ জি স্যার স্যার। পাচ্ছি। The resting position of the bob is known as mean position. আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি সিম্পল পেন্ডুলাম এক্সপ্লেইন করতেছে। তো সিম্পল পেন্ডুলাম এক্সপ্লেইনটা আমি আসলে তোমাদের না করে তোমাদের জাস্ট আমি এই ছবিটা দেখতে বলতেছি যে আমাদের এটা একটা সিম্পল পেন্ডুলাম। আমরা যদি এটাকে অসিলেশন চিন্তা করি জিনিসটা কি হয়, যে এই যে মাঝ বরাবর যেটা সেটাকে আমরা মেইন পজিশন চিন্তা করতেছি। তো এটা কি করতেছে, মেইন পজিশনে এপাশ ওপাশ করে সে অসিলেট করা শুরু করতেছে, এবং আমরা দেখতে পাচ্ছি তার যে গতিপথ, গতিপথে অর্ধেকটা সময় সে এক পাশে থাকে, বাকি অর্ধেকটা সময় সে অন্য পাশে থাকে। One to and fro movement of pendulum about its mean position is known as an oscillation or vibration. Observe these points in simple pendulum. Simple pendulum oscillates আচ্ছা, about. তো এখানে এটা আমরা আবার একটু পরে দেখবো, সমস্যা নেই। আমি দেখি একটু স্প্রিং এর কোনো কথা আছে কিনা। আচ্ছা, এই যে একটা স্প্রিং এর ব্যাপার আছে, দেখো একটা স্প্রিং কিভাবে অসিলেট করে। তো আমি যদি এই যে এটাকে একটা মেইন পজিশন চিন্তা করি, যে এটা হচ্ছে আমার মেইন পজিশন, তো সেই মেইন পজিশনকে কেন্দ্র করে একটা স্প্রিং কি করবে, উপর নিচে আপ ডাউন করতে থাকবে। তো সে কি করে যে মেইন পজিশনের উপরে এবং নিচে সে হচ্ছে আপ ডাউন করতে থাকে, এবং তার যে পুরো গতিপথ সেই গতিপথে অর্ধেকটা সময় সে উপরে থাকে, অর্ধেকটা সময় সে নিচে থাকে, ঠিক এইভাবে। Vibration of a tuning fork. টিউনিং ফর্কও সেম জিনিস। In this example, the vibration of a tuning fork oscillates about its mean position. That is, by the definition, its vibrations are in SHM. Oscillations of a liquid column in a U-tube. In this example, in U-tube, liquid oscillates about its mean position. That is,
its oscillation is in SHM. These are different examples of SHM. The following are the conditions for a body to be in SHM. 1. The motion should be periodic about a fixed point. 2. Acceleration and displacements should always be in opposite directions. 3. The acceleration should always be directed towards the fixed mean position. আচ্ছা, এখন ক্লিয়ার ব্যাপারটা, যে ব্যাপারটা আসলে কিভাবে হয়? হ্যাঁ স্যার। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা পড়বো আসলে সিম্পল হারমোনিক মোশনটা কি আসলে। ঠিক আছে, তো আমরা তো পিরিয়ডিক মোশন বললাম, তারপর অসিলেশন বললাম, তাহলে এর সাথে সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সটা কি, বা সিম্পল হারমোনিক মোশনটা আসলে আলাদা কিছু কিনা। তো যদি কোন একটা অসিলেশন এমন হয়, যদি এমন হয়, if the oscillation is such that the oscillating body experiences a restoring force when it is displaced from its equilibrium position. আচ্ছা, যদি এমন হয় যে, দেখো আমরা যেখানে একটু ছবি দেখার চেষ্টা করি, যে এটা আমি একটা স্প্রিং এর মতো স্প্রিং আছে একটা, তো স্প্রিংটা নরমালি এই পজিশনে থাকে, ধরে নিলাম। তো স্প্রিংটা এই পজিশনে রেস্ট অবস্থায় আছে, তো স্প্রিংটাকে আমি টেনে বড় করে এই পজিশনে নিয়ে আসলাম। তো দেখো আমি স্প্রিং এরটাকে কি করছি, স্প্রিংটাকে যখন আমি একটা ফোর্স দিয়ে টানছি, টেনে বড় করলাম, তো আমি একটা স্প্রিং এর উপর একটা বল প্রয়োগ করছি। তো স্প্রিং এর উপর আমি যখন একটা বল প্রয়োগ করব, তখন নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী কি হবে, স্প্রিং এর মধ্যে আরেকটা বল তৈরি হবে। প্রত্যেক বলেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আছে। আমার যে বলটা, সেই বলটা কোন দিকে, আমার হাতের দিকে। তো স্প্রিং এর মধ্যে যে বলটা তৈরি হবে, সেই বলটা চাবে স্প্রিংটাকে আগের পজিশনে ফেরত নিয়ে যেতে। তো স্প্রিং এর মধ্যে যে বলটা তৈরি হয়, সেই বলটাকে বলা হয় রেস্টোরিং ফোর্স। আমি যদি একটা ফোর্স অ্যাপ্লাই করি, স্প্রিং এর মধ্যে ঠিক সমান পরিমাণ একটা রেস্টোরিং ফোর্স তৈরি হয়, এবং সেই ফোর্সটা চাবে সবসময় স্প্রিংটাকে রেস্ট অবস্থায় নিয়ে যাইতে। তো সেই বলটা চাবে স্প্রিংকে রেস্ট অবস্থায় নিয়ে যাইতে। তো দেখো আমি যখন বল প্রয়োগ করছি, এই পজিশন থেকে ওর ডিসপ্লেসমেন্ট হয়েছে কোন দিকে, এখান থেকে এই বরাবর, মানে আমার হাতের দিকে ডিসপ্লেসমেন্ট হয়েছে, এবং ওর মধ্যে যে রেস্টোরিং ফোর্স তৈরি হয়েছে, তার ডিরেকশন কোন দিকে, আমার হাতের অপোজিটে, তাই না? তাই তো? ওকে, ডিসপ্লেসমেন্ট হইলো আমার হাতের দিকে, আর রেস্টোরিং ফোর্স তৈরি হয়েছে তার অপোজিট দিকে। তো তার মানে কি হয়, যে যখন আমরা একটা অসিলেশন তৈরি হয়, একটা অসিলেটিং বডি মধ্যে একটা রেস্টোরিং ফোর্স তৈরি হয়, যখন সেটাকে আমরা তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে কি করি, ডিসপ্লেস করে দেই। তো এবং সব সময় জিনিসটা কেমন হবে, সব সময় জিনিসটা হবে এই রকম, যে আমার যত বেশি হবে, মানে রেস্টোরিং ফোর্স যত বেশি হবে, আমি যত বেশি ফোর্সে সেটাকে টানবো, ডিসপ্লেসমেন্ট কি হবে, তত বেশি হবে। তো আমি যত বেশি ফোর্সে টানবো, রেস্টোরিং ফোর্স স্বাভাবিকভাবে তত বেশি হবে। তো রেস্টোরিং ফোর্স যত বেশি হবে, ডিসপ্লেসমেন্টও কেমন হবে, তত বেশি হবে। তার মানে কি, রেস্টোরিং ফোর্সের সাথে ডিসপ্লেসমেন্টের একটা কেমন সম্পর্ক আছে, সমানুপাতিক একটা সম্পর্ক আছে। ঠিক আছে, তো এই সমানুপাতিক সম্পর্কটা কেমন, যে সম্পর্কটা হচ্ছে এইরকম, দ্য রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু দ্য ডিসপ্লেসমেন্ট। রেস্টোরিং ফোর্স যত বেশি হবে, আমার ডিসপ্লেসমেন্টটা তত বেশি হবে। তো এই যে আমি যে লেখাটা লিখলাম এবং যেটাকে হাইলাইট করলাম, এটাই হচ্ছে সিম্পল হারমোনিক মোশনের একেবারে 1 নাম্বার শর্ত, যে রেস্টোরিং ফোর্স মাস্ট বি প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট। রেস্টোরিং ফোর্স অবশ্যই ডিসপ্লেসমেন্টে প্রপোর্শনাল হবে। এবং আমরা দেখতেই পাচ্ছি রেস্টোরিং ফোর্স আর ডিসপ্লেসমেন্ট একটা অপোজিট ডিরেকশনে। রেস্টোরিং ফোর্সের ডিরেকশন একদিকে, ডিসপ্লেসমেন্টের ডিরেকশন আরেক দিকে। তো আমরা লিখতে পারি F is proportional to x, যেহেতু একটা ডিরেকশন অপোজিট দিকে, তাহলে লিখতে পারি F is proportional to -x। ঠিক আছে, F is proportional to -x। আচ্ছা, তো আমাদের একটা সিম্পল হারমোনিক মোশনটা হবে এমন মোশন, দ্যাট মিন্স ইফ দ্য অসিলেশন ইজ সাচ দ্যাট দ্য অসিলেটিং বডি, সেই অসিলেটিং বডিটা কি করবে, একটা রেস্টোরিং ফোর্স সে এক্সপেরিয়েন্স করবে, ফিল করবে,
এবং কি হবে কখন ফিল করবে, যখন আমি কি করব ওই রেস্টোরিং অসিলেটিং বডিটাকে তার ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমি হচ্ছে ডিসপ্লেস করব। ডিসপ্লেস হওয়ার সাথে সাথে সে কি করবে, একটা রেস্টোরিং ফোর্স ফিল করবে, এবং রেস্টোরিং ফোর্সটা এমন হবে যে আমার ডিসপ্লেসমেন্টের সাথে সমানুপাতিক সম্পর্ক থাকবে। রেস্টোরিং ফোর্স যত বেশি, ডিসপ্লেসমেন্ট তত বেশি। রেস্টোরিং ফোর্স যত কম, ডিসপ্লেসমেন্ট তত কম। এবং আমরা ফিগার থেকে দেখতে পাইলাম রেস্টোরিং ফোর্স আর ডিসপ্লেসমেন্ট এই দুইটা ডিরেকশন হচ্ছে অপোজিট। মানে রেস্টোরিং ফোর্সের ডিরেকশন যদি ডান দিকে হয়, ডিসপ্লেসমেন্টের ডিরেকশন হবে বাম দিকে, কারণ একটা অপোজিট। তো এই কারণে আমরা লিখছি F is proportional to -x। আচ্ছা, তো আমরা যদি প্রপোর্শনাল চিহ্নটা উঠিয়ে দেই তাহলে এখানে একটা কে লিখতে পারি, যে কেটাকে বলা হয় আর রেস্টোরিং ইলাস্টিক কনস্ট্যান্ট, বা হচ্ছে এটাকে স্প্রিং কনস্ট্যান্ট বলা হয়, এরকম অনেকগুলো নামই বলা হয়। ঠিক আছে, স্প্রিং কনস্ট্যান্ট বলতে পারো বা রেস্টোরিং ইলাস্টিক কনস্ট্যান্ট বলতে পারো, এরকম নামে এটাকে অভিহিত করা যাইতে পারে। আচ্ছা, সো এখানে F হচ্ছে একটা ফোর্স, রেস্টোরিং ফোর্স, কে হচ্ছে আমার একটা কনস্ট্যান্ট, আর x হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। এবং ডিসপ্লেসমেন্ট ফ্রম কোথা থেকে, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে ডিসপ্লেসমেন্ট। আচ্ছা, তো সিম্পল হারমোনিক মোশনের উদাহরণ কি কি হতে পারে? স্প্রিং এর যে মোশন সেটা হতে পারে সিম্পল হারমোনিক মোশনের একটা উদাহরণ। ফ্লোটিং সিলিন্ডারের অসিলেশনটাকেও আমরা সিম্পল হারমোনিক মোশন বলতে পারি। বাচ্চারা হচ্ছে প্লেগ্রাউন্ডে খেলে না দোলনা দিয়ে, সেটাকেও আমরা বলতে পারি সিম্পল হারমোনিক মোশন। সিম্পল পেন্ডুলামকে আমরা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বলতে পারি। তারপরে এসি কারেন্ট যেখানে যায়, এসি কারেন্টের ডিরেকশন আমরা জানি যে কেমন, সেটা সাইন ওয়েভ, তো সেটাকেও আমরা সিম্পল বলতে পারি। হ্যাঁ, গাড়ি পিস্টন কি হতে পারে? হ্যাঁ, গাড়ি পিস্টনও হবে, এলাস্টিকও তো হওয়ার কথা। গাড়ি পিস্টন। ওকে আর হচ্ছে আরেকটা জিনিস, যে এটার সাথে আরেকটা লয়ের সম্পর্ক আছে, সেটা হুকস ল। হুকের সূত্রটাও কিন্তু সেম। হুকের সূত্রটা কি, যে পীড়ন আর বিকৃতি কি একটা সমানুপাতিক এবং বিপরীতমুখী, তাই না? পীড়ন কোনটা, যখন আমি একটা বস্তুর উপর ফোর্স অ্যাপ্লাই করি, একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হয় সেটাকে বলা হয় পীড়ন বাই স্ট্রেস। আর ওই বস্তুটার আকৃতির যে পরিবর্তন হয়, দৈর্ঘ্যে হতে পারে বা যে কোনো ক্ষেত্রে যেটা আকৃতির পরিবর্তন যেটা হচ্ছে, সেটাকে আমরা বলি বিকৃতি বাই স্ট্রেন। তো অ্যাকর্ডিং টু হুকস ল বলা হয় কি, স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। এবং আমরা জানি যে স্ট্রেস আর স্ট্রেন হচ্ছে একটা বিপরীতমুখী, এবং দ্যাট ইজ এই সেম সূত্রটাই, F is proportional to x। তো এখানে দেখো একটা জিনিস কি হচ্ছে, যে আমি এটার ক্ষেত্রে দেখাইলাম, এখানেও কিন্তু সেম জিনিসই হবে। যদি আমি স্প্রিং এর জায়গায় এখানে একটা জিনিস ভর ঝুলাইয়া দেই, যে আমরা চিন্তা করলাম যে এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের মেইন পজিশনে একটা স্প্রিং রাখা আছে। তো সেই স্প্রিংটাকে যদি আমি নিচের দিকে টান দেই, তখন সে কি হবে, নিচের দিকে টান দিলে সেই পর্যন্ত আসবে, আসার পরে সে কি করবে, এই পজিশনে এসে থামবে না, সে আবার ওই পজিশনে চলে যাবে, এবং ক্রমাগত সেই উপর নিচে আপ ডাউন করতে থাকবে। তো উপর নিচে যে যখন সে আপ ডাউন করে, তো দেখো কি হয়, যে এইটা এখান থেকে আমি যখন টান দেই, তখন তার হচ্ছে এখান থেকে এই পর্যন্ত একটা ডিসপ্লেসমেন্ট তৈরি হয়। তো এখান থেকে এই পর্যন্ত যখন একটা ডিসপ্লেসমেন্ট তৈরি হবে, তখন স্বাভাবিকভাবে এখানে একটা রেস্টোরিং ফোর্স তৈরি হবে, এবং সেই রেস্টোরিং ফোর্সটা কি যাবে, রেস্টোরিং ফোর্সটা যাবে এটাকে আবার আগের পজিশনে ব্যাক করে নিয়ে আসবে। তো তখন সে আবার কি করবে, এই একটু বেশি চলে যাবে, একটু বেশি চলে যাওয়ার পরে সে আবার সেই রেস্টোরিং ফোর্সের কারণে আগের অবস্থায় ফেরত আসার চেষ্টা করবে। এবং আমরা সবসময় দেখতে পারবো রেস্টোরিং ফোর্স আর ডিসপ্লেসমেন্ট হচ্ছে একটা অপোজিট ডিরেকশন। এবং তোমাদের একটা মজার জিনিস বলি, যে এই যে রেস্টোরিং ফোর্স, এখন আমাকে একটা জিনিস বলো তো, রেস্টোরিং ফোর্স যখন আমি টানলাম, রেস্টোরিং ফোর্সের কারণে এই পর্যন্ত আসলো, তো এটাকে যখন ছেড়ে দেই, সেটাতে এখানে গিয়ে থামে না কেন? স্যার কারণ স্যার স্যার ওইখানে থামার জন্য স্যার ওর যে ফোর্সটা স্যার দরকার, ও কিন্তু তার থেকে স্যার বেশি নিতেছে। কারণ যখন স্যার আমরা স্যার টান দিচ্ছি, আমরা একটা ফোর্স দিচ্ছি, ওই ফোর্সটা স্যার ওইখানে থামতে দিচ্ছে না, তাকে ওই পর্যন্ত স্যার নিয়ে যেতে সাহায্য করতেছে। কারণ স্যার নিউটনের স্যার তৃতীয় সূত্র যে প্রত্যেকটা ইসেরই স্যার অপোজিট আর রিয়াকশনটা আছে স্যার, সেটার জন্য স্যার এরকমটা হচ্ছে। ইকুয়াল রিঅ্যাকশন। তো এখানে আরেকটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা যদি আমি একটু এক্সপ্লেইন করি, সেটা হচ্ছে এইরকম, যে এটা কিন্তু একটা খেলা।
মানে যে অসিলেশনের যেটা, এটা কিন্তু খুবই সুন্দর একটা খেলা, যে খেলার উপর ডিপেন্ড করে পৃথিবী টিকে আছে। কিভাবে? আমরা যে সাউন্ড করি, আমাদের সাউন্ড গুলো কিন্তু এভাবে হচ্ছে যায়, মানে শব্দ তরঙ্গ কিভাবে যায় দেখছিলাম যখন ক্লাস 9-এ বইতে মনে হয় ছিল, আমি পাইছিলাম, তোমরা পাইছো? হ্যাঁ স্যার পাইছিলাম। ওইখানে ওই যে সংকোচন আর প্রসারণ তৈরি হয়। তো যে কোনো ধরনের ওয়েভ আসলে এইভাবে যায়। জিনিসটা কেমন? জিনিসটা হচ্ছে এইরকম, প্রকৃতি একটা খেলা হচ্ছে কেমন, প্রকৃতি খেলাটা হচ্ছে এরকম যে যখন তুমি প্রকৃতিকে একটু ডিস্টার্ব করবা, নেচারে কোনো একটা জিনিসকে যখন তুমি ডিস্টার্ব করবা, দ্যাট মিনস এই বেচারা থাকার কথা হচ্ছে এইখানে, ওরে ডিস্টার্ব করে তুমি এখানে নিয়ে আসছো, তো ওর মধ্যে একটা রাগ তৈরি হবে, রাগ তৈরি হয়ে সে কি চাবে। এবং প্রকৃতি আরেকটা ব্যাপার কি, প্রকৃতি সবসময় একটা মানে একটা মানে ইকুইলিব্রিয়াম পজিশন বা একটা স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। সবাই কিন্তু স্থিতিশীল হইতে চায়। যে ধরো তোমাদের যদি বলা হয় যে আচ্ছা তুমি গ্রিনে ভর্তি হইছো, এখন কই থাকবা, তো একদিন থাকতেছো শেওড়াপাড়া, একদিন থাকতেছো আগারগাঁও, একদিন থাকতেছো মোহাম্মদপুর, ভালো লাগবে? সবাই কি চায় যে আমি না একটা জায়গায় স্থির হই। তো এই যে আমি যে ওরে ডিস্টার্ব করছি, ওরও এটা ভালো লাগতেছে না, ও চাইতেছে একটা জায়গায় স্থির হইতে, এবং সেটা চাচ্ছে ও ইকুইলিব্রিয়াম একটা পজিশন, মানে যেখানে অসুবিধাজনক সেখানে স্থির হইতে। তো ওর যে এই যে চাওয়ার যে ব্যাপারটা, এই চাওয়ার ব্যাপারটাকেই বলা হয় রেস্টোরিং, মানে রেস্টোরিং, মানে যে রেস্টোরিং ফোর্সটা তৈরি হচ্ছে ওই রেস্টোর হওয়ার জন্য, মানে রিস্টোর হওয়ার জন্যই ও হচ্ছে এই রেস্টোরিং ফোর্সটা তৈরি করে। আচ্ছা, তো এটা একটা খেলা যে প্রকৃতি চায় সবসময় রিস্টোর হইতে, মানে তার একটা গতি আসুক, মানে তার একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসুক, এই জিনিসটা সবাই চায়। আচ্ছা, তো এই খেলাই প্রকৃতি খেলে। তো কিন্তু প্রকৃতির মধ্যে আরেকটা খেলা, সেই খেলাটা কি জানো, যেটা আমরা সবাই খেলি, সেটা হচ্ছে এরকম যে প্রকৃতি সবসময় চায় মানে স্রোতে গা ভাসিয়ে দিতে। ঠিক আছে, মানে প্রকৃতির মধ্যে জড়তা বলতে একটা ব্যাপার আছে। মানে ধরো তুমি চাচ্ছ যে না এইরকম দৌড়াদৌড়ি আর ভালো লাগতেছে না, একটা জায়গায় একটু ঠান্ডা হয়ে বসি। তো ঠান্ডা হয়ে বসার জন্য তুমি চিন্তা করলা যে হ্যাঁ আমি আজকে মোহাম্মদপুর আছি, আজকে মোহাম্মদপুর না, এরপর থেকে আমি শেওড়াপাড়ায় থাকবো, আর কোথাও আমি যাবো না। তো শেওড়াপাড়া থেকে তুমি একটা গাড়িতে উঠছো, গাড়িতে উঠে শেওড়াপাড়ার দিকে যাচ্ছ। তো গাড়িতে তোমার ধরো এসি একটা বাস ছিল, এসি বাসে তোমার এত ভালো লাগতেছে, শেওড়াপাড়া গেছো, তারপরে মনে হচ্ছে আচ্ছা খুবই তো ভালো লাগতেছে, আর কিছুক্ষণ থাকি। ঠিক আছে, তার কিছুক্ষণ থাকতে গিয়ে তুমি কি মিরপুর 10-এ চলে গেছে। তো এই জিনিসটা আছে, তো এই জিনিসটাকে বলা হয় জড়তা বা ইনার্শিয়া। মানে প্রকৃতির মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে মানে রেস্টোরিং হওয়ার যে মানে রেস্টোরিং ফোর্সের একটা, মানে রেস্টোর হওয়ার একটা ইচ্ছা থাকে তার মধ্যে, আর আরেকটা জিনিস থাকে ইনার্শিয়া থাকে। তো ইনার্শিয়াটা কি? ইনার্শিয়া হচ্ছে প্রকৃতি যে অবস্থায় আছে সেই অবস্থায় সবসময় থাকতে চায়। যদি সে স্থির অবস্থায় থাকে, মানে সে শুয়ে থাকে, তার মনে হয় যে না শুয়েই থাকে সারা জীবন। আবার সে যদি গতিশীল অবস্থায় থাকে তখন মনে হয় যে সারা জীবন গতিশীল অবস্থায় থাকে। তো প্রকৃতি যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, সেটাকে বলা হয় রেস্টোরিং ফোর্স। তো সরি, সেটাকে বলা হয় এনার্জি। তো আমি যখন একটা বস্তুকে টানি, টেনে এই পর্যায়ে নিয়ে আসি, তখন তার মধ্যে ওই এনার্শিয়ার কি হয়, এনার্শিয়ার অভাব পূরণ হয়। সে স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থা থেকে থাকা অবস্থায় তার আমি টাইনা নিয়ে আসলাম, তখন তার মধ্যে মনে হবে না কেন আমি দৌড়াদৌড়ি করব, আমি হচ্ছে স্থির ছিলাম, স্থির থাকবো। তো স্থির থাকার জন্য তখন তাহলে আমি কি করি, রেস্টোরিং ফোর্স তৈরি হলো, রেস্টোরিং ফোর্সের কারণে সে আবার স্থির থাকার জন্য সে আগের অবস্থায় চলে যায়। তো যখন সে ছেড়ে দেই আমি তাকে, তখন কি হয়, তার মধ্যে একটা গতি তৈরি হয়। তো তখন যখন তার মধ্যে গতি তৈরি হয়, তখন সে আবার কি চায়, তার সে যে আবার স্থির থাকতে চায়, সেই জিনিসটা সে ভুলে যায়। তার তখন মনে হয় যে না আমি তো হচ্ছে গতিশীল অবস্থায় আছি, আমি গতিশীল অবস্থায় থাকি কিছুক্ষণ। তো গতিশীল অবস্থায় থাকতে চাওয়ার জন্য তার যে মধ্যে তখন আবার ওই গতি তৈরি হয়। তো তখন সে এই পজিশনে যাওয়ার পরে তার মধ্যে আর ওই থেমে যাওয়ার কোনো প্রবণতা তৈরি না হয়ে তার মধ্যে আবার গতির প্রবণতা তৈরি হয়ে যায়, এবং গতির প্রবণতা তৈরি হয়ে যাওয়ার পরে সে আবার সামনে চলে যায়। সে যখন সামনে চলে যায় তখন তার মধ্যে আবার হুঁশ ফিরে, আচ্ছা আমার তো এখানে যাওয়ার কথা না, আমার তো এখানে থামার কথা। তখন তার মধ্যে আবার একটা রেস্টোরিং ফোর্স তৈরি হয়, সেই রেস্টোরিং ফোর্স তাকে আবার ঠেলে দেয়, যে ঠেলে দিয়ে বলে যে তুই ইকুইলিব্রিয়াম পজিশনে ব্যাক কর। সেই ইকুইলিব্রিয়াম পজিশনে যখন আবার ব্যাক করতে চায়, তখন তার মধ্যে আবার গতি তৈরি হয়, সে আবার গতির কারণে সে আবার সামনে চলে আসে। তো এই কারণে সে ক্রমাগত কি করতে থাকে, লাফালাফি করতে থাকে। তো এই জন্য আমাদের কি দরকার, মানে একটু মানে
গাইডেন্স দরকার, সেটা অভিভাবক থেকে হোক বা সেটা হচ্ছে টিচারদের থেকে হোক, একটা গাইডেন্স পাইলে সে আস্তে আস্তে ঠান্ডা হয়ে এই পজিশনে ঠান্ডা হয়ে যায়। আর প্রকৃতিতে এই গাইডেন্সটা কে দেয়? প্রকৃতিতে এই গাইডেন্সটা দেয় হচ্ছে বাতাস, এয়ার ফ্রিকশন, যে সে আস্তে আস্তে এটাকে গাইডেন্স করতে করতে এই মাঝখান পজিশনে থামায় দেয়। ঠিক আছে, তো এইভাবে করে হচ্ছে যে কোনো ওয়েভ আসলে এইভাবে হচ্ছে চলে, যে যে কোনো ওয়েভের জন্য দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট, এক হচ্ছে রেস্টোরিং ফোর্স আর একটা হচ্ছে ইনার্শিয়া। তো এই দুইটা কারণে যে কোনো ওয়েভ তৈরি হয় এবং ওয়েভ সে অসিলেট করা শুরু করে। যদি এই দুইটা জিনিস না থাকতো প্রকৃতিতে তাহলে কোনো ধরনের ওয়েভ তৈরি হইতো না। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। হ্যাঁ স্যার। ধরো আমরা যদি যে সাউন্ডের কথা চিন্তা করি, সাউন্ডের ক্ষেত্রে আসলে কি কি কাজ করে? তো সাউন্ডের ক্ষেত্রে দেখো রেস্টোরিং ফোর্স বা ইনার্শিয়া কিভাবে আসে। সাউন্ডের ক্ষেত্রে দুইটাই আসলে এয়ারের যে ডেনসিটি বা এয়ারের প্রেসার এরাই কাজ করে। যখন ধরো আমি একটা সাউন্ড করলাম, আমি যখন সাউন্ড করি আমার এখান থেকে শব্দ তরঙ্গ গিয়ে সে কি করে সামনের এয়ারের মধ্যে ধাক্কা দেয়, এয়ারের যে মলিকুল গুলো আছে সেই মলিকুলের মধ্যে ধাক্কা দেয়। ধাক্কা দিলে ওইখানে একটা সংকোচন তৈরি হয়। তো ওইখানে যখন সংকোচন তৈরি হয়, তো সংকোচন তৈরি হলে সে কি চাবে? তার মধ্যে একটা রেস্টোরিং ফোর্স তৈরি হয়, সে চায় আবার আগের পজিশনে ফেরত আসতে। তো আগের পজিশনে ফেরত আসার জন্য তাকে হেল্প করে এয়ারের প্রেসার গুলা হেল্প করে। তো এয়ারের প্রেসার তাকে আবার আগের পজিশনে ব্যাক করে নিয়ে আসতে চায়। তো আগের পজিশনে যখন সে আবার ব্যাক করে, তখন ব্যাক করতে চায়, তখন সে আবার কি করে, যতটুকু ব্যাক করার কথা তার চাইতে আবার বেশি করে। মানে যতটুকু মানে সংকোচনকে ব্যালেন্স করতে যতটুকু প্রসারণ, মানে যেখানে সংকোচন হয় তার ঠিক আগের জায়গায় আবার অনেক বেশি প্রসারণ হয়ে যায়, মানে শূন্যতা তৈরি হয়ে যায়। সেই শূন্যতাকে ফিরিয়ে দিতে আবার ওই সংকোচন থেকে কিছু এয়ার মলিকুল গুলো চলে আসে, যখন চলে আসে তখন সামনে আবার শূন্যতা তৈরি হয়। তো এইভাবে করে এয়ার মলিকুলের মধ্যে আমাদের সাউন্ড ওয়েভ গুলো পাস করে এবং আমার সাউন্ড ওয়েভ আরেকজনের কাছে যায়। স্যার, হ্যাঁ সাউন্ডের বিষয়টা কি স্যার শূন্য মাধ্যমে কাজ করে? না, শূন্য মাধ্যমে তো কাজ করে না। এই কারণে শূন্য মাধ্যমে কি আমরা কথা বলতে পারি? না স্যার। এই জন্য আমরা শূন্য মাধ্যমে কোনো কথা বলতে পারি না, কারণ ওখানে কোনো এয়ার মলিকুল নাই। স্যার পানির মধ্যে? হ্যাঁ পানির মধ্যে হয়তো, পানির মধ্যে কথা শোনা যায়। এবং একটা জিনিস কি জানো, যে তোমাদেরকে যদি বলি সাউন্ডের ভেলোসিটি সবচেয়ে বেশি কোথায়? পানির মধ্যে? কঠিন মাধ্যমে। কঠিন মাধ্যমে সাউন্ডের ভেলোসিটি সবচেয়ে বেশি। তারপর হচ্ছে তরল মাধ্যম, তারপর হচ্ছে গ্যাসীয়। আচ্ছা আচ্ছা, এখন আমরা এই পর্যন্ত তো একটু মনে হয় বুঝতে পারছি সবাই। এখন আমরা হচ্ছে সিম্পল হার্মোনিক মোশনে কিছু ক্যারেক্টারিস্টিক করব, এবং অনেকে ক্যারেক্টারিস্টিক গুলো মুখস্থ করে, তো আমরা মুখস্থ করবো না, আমরা হচ্ছে বুঝবো এবং বুঝে হচ্ছে নিজেদের মতো করে লেখার চেষ্টা করবো। এবং যেহেতু তোমাদের এটা অনলাইন সেমিস্টার, আমি তোমাদেরকে সবাইকে বলতেছি যেহেতু এটা অনলাইন সেমিস্টার, এখানে কিন্তু মুখস্থ করে লেখার কিছু নাই। তোমাদের যে অ্যাসাইনমেন্টটা দিব, অ্যাসাইনমেন্টটা হচ্ছে এমন ভাবে দিব যে একটু কাস্টমাইজ করে দেয়া থাকবে, একটু কনসেপচুয়াল দেয়া থাকবে। তোমরা হচ্ছে তোমাদের কনসেপ্ট থেকে ওগুলা লিখবা, বা তোমাদের সামনে অনেক কিছুই থাকতে পারে, সেগুলো হেল্প নিয়ে লিখতে পারো অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে। আর ভাইবার ক্ষেত্রে কিন্তু আমি কখনোই জিজ্ঞেস করবো না যে আচ্ছা বলো তো যে এইটা কি, তো কেউ একজন মুখস্থ করে দিল। তো ভাইবাতে কিন্তু এরকম মুখস্থ কোশ্চেন জিজ্ঞেস করা হয় না, তো কনসেপচুয়াল কোশ্চেন গুলাই নরমালি জিজ্ঞেস করা হয়। তো তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে সবসময় তোমরা সবসময় কনসেপ্ট ডেভেলপমেন্টের দিকে খুব বেশি গুরুত্ব দিবা এবং সবকিছু বুঝে পড়ার দিকে বেশি গুরুত্ব দিবা। আচ্ছা স্যার একটা এক্সাম্পল দিলে ভালো হতো। যেমন আমি এখন তোমাকে দেখাচ্ছি যে আমি একটা যে জিনিসটা পড়বো সেই জিনিসটা আমি তোমাকে দেখাবো। যে ধরো ক্যারেক্টারিস্টিক্স অফ সিম্পল হার্মোনিক মোশন, তো কেউ এটা মুখস্থ করলো, ইস মোশন ইজ স্কয়ারিক আফটার এ টাইম ইন্টারভাল দা মোশন বিকামস অপোজিট, এভাবে পড়া শুরু করে দিল। তোমাদের একটা গল্প বলি, মানে আমার ইউনিভার্সিটিতে জাহাঙ্গীরনগর, তো জাহাঙ্গীরনগর একটা আছে, অনেকগুলাই তো ওই যে আছে, মানে স্মৃতিসৌধ টাইপের আছে। তো একটা আছে সংসপ্তক, তো এটা হচ্ছে আমাদের জাহাঙ্গীরনগরে। তো মানে সবার যখন পড়াশোনা শেষের দিকে আসে, সবাই তো হচ্ছে বিসিএস এর জন্য পড়াশোনা করে, অনেকেই বিশেষ করে আর্টস ফ্যাকাল্টি বা ওরা বেশি পড়ে। তো আমার একটা ফ্রেন্ডের রুমমেট, সে হচ্ছে বিসিএস এর জন্য পড়াশোনা করতেছে এবং সে একটু জুড়ে জুড়ে পড়তে। তো সেই বিভিন্ন টাইপের যে ইগুলা আছে, ভাস্কর্য আছে, সেই ভাস্কর্য গুলা কোনটা কোথায় সেটা মুখস্থ করতেছে। তো সে এইভাবে বিভিন্ন ভাস্কর্য মুখস্থ করতে করতে এক পর্যায়ে গিয়ে এভাবে মুখস্থ করতেছে যে সংসপ্তক জাহাঙ্গীরনগর, সংসপ্তক জাহাঙ্গীরনগর।
তো এরকম ভাবে অনেকক্ষণ ধরে মুখস্থ করতেছে। হ্যাঁ, তো আমার ওই ফ্রেন্ড হঠাৎ করে তারে বলতেছে যে আগে আপু আপনি যেটা মুখস্থ করতেছেন সংসপ্তক জাহাঙ্গীরনগর তো আপনি জানেনই, মুখস্থ করার তো কিছু নাই। মানে ব্যাপারটা আসলে অভ্যাসে হয়ে গেছে, মানে অনেকগুলা মুখস্থ করতে করতে ওইটা সে মানে ওইটার একটা খেয়াল হয় না যে সংসপ্তক তো জাহাঙ্গীরনগর, আমি প্রতিদিন সে হয়তো প্রতিদিন একবার ওখানে গিয়ে বসেও থাকে, মানে অভ্যাসের কারণে ব্যাপারটা হয়ে যায় যে সংসপ্তক জাহাঙ্গীরনগর এটাও মুখস্থ করতেছে সে, মানে ব্যাপারটা হচ্ছে ওই রকম। ধরো বাংলাদেশে আছে কি আছে যে বাংলাদেশের সবচেয়ে বড় বাংলাদেশের স্মৃতিসৌধ কোথায় বলতো? মানে জাতীয় স্মৃতিসৌধ এটা কোথায়? সাভারের নবীনগরে। সাভারের নবীনগর, এটা তোমরা জানো। তো মানে তুমি যখন কখনো এটা মুখস্থ করা শুরু করো যে হ্যাঁ এটা এখানে, তো এটা তো কেমন হয়ে গেল। তো এই জিনিসগুলো এভাবে না করে যেটা করবা যে বুঝে পড়ার চেষ্টা করবা। আচ্ছা, এই যে আমরা সিম্পল হারমোনিক মোশন যেটা পড়লাম, সিম্পল হারমোনিক মোশন সেটাকে কি আমরা পেরিওডিক বলতে পারি? হ্যাঁ স্যার। সিম্পল হারমোনিক মোশন পেরিওডিক, কারণ কি সে কি করতেছে একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট বিন্দুকে অতিক্রম করতেছে, তাই না? পেরিওডিক তো বলা যায়। হ্যাঁ স্যার। বলা যায় না? এই যদি আমি চিন্তা করি এই পয়েন্টটাকে সে কি করতেছে, এই যদি যায় গিয়ে কন্টিনিউয়াসলি একটু পর পর অতিক্রম করতেছে, তো এটা হচ্ছে পেরিওডিক। মানে এয়ার ফ্রিকশনকে আমরা বাদ দিলাম, বাদ দিলে সিম্পল হারমোনিক মোশন পেরিওডিক মোশন। আচ্ছা, তার মানে কি আমি বলতে পারি যে সিম্পল হারমোনিক মোশন মানে ইস মোশন ইজ পেরিওডিক মোশন। ওকে ওকে গুড। তারপরের লাইন আমরা কি বলছি? at particular time interval the motion becomes opposite. আচ্ছা, এখান থেকে যখন যে যায় সে এইখান থেকে এই পাশে যায়, মানে একটা মিন পজিশন, এটা মিন পজিশনে একটা সময় সে এই পাশে থাকে, একটা পজিশনে ওই পজিশনে থাকে। যেমন একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে কি হয়, এর মোশনটা কি হয়ে যায়, অপোজিট হয়ে যায়। এই ব্যাপারটা তো আমরা বুঝি, এটা তো মুখস্থ করার দরকার নাই যে এক পার্টিকুলার টাইম ইন্টারভ্যাল দ্য মোশন বিকামস অপোজিট। ওকে, আরেকটা জিনিস কি বলছে, ইজ মোশন অ্যালং ইজ অ্যালং আ স্ট্রেট লাইন। দেখো এই মোশনটা কি স্ট্রেট লাইনে না, সে কন্টিনিউয়াসলি মুভমেন্ট করতেছে, এই মোশন হচ্ছে স্ট্রেট লাইন, তো এটা মুখস্থ করার কিছু নাই। আর সিম্পল হারমোনিক মোশনের কন্ডিশনই আমরা কি পড়ছি, ফার্স্ট কন্ডিশনই ছিল এরকম যে is restoring force is proportional to displacement, তাই ছিল না? আমাদের ফার্স্ট কন্ডিশনই ছিল এটা যে f is proportional to x। তো f এর মধ্যে কি আছে, f সমান সমান m এ, m তো হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে m কে যদি আমরা বাদ দেই তাহলে a কি অ্যাক্সিলারেশন, তাহলে আমরা এটা বলতে পারি যে অ্যাক্সিলারেশন is proportional to displacement, বলতে পারি না? জি। তার মানে এটাও মুখস্থ করার কিছু নাই যে অ্যাক্সিলারেশন is proportional to displacement। আচ্ছা, আমরা ওখানে একটা মাইনাস চিহ্ন দিতাম, কেন দিতাম? কারণ অ্যাক্সিলারেশন ইজ অপোজিট টু ডিসপ্লেসমেন্ট। হ্যাঁ, আরেকটা হয়ে গেল অ্যাক্সিলারেশন ইজ অপোজিট টু ডিসপ্লেসমেন্ট, এটাও হয়ে গেল। আর আমরা সবসময় কি দেখতেছি, একটা সিম্পল হারমোনিক মোশনে চলা একটা পার্টিকেল সবসময় কই যাইতে চায়? পূর্ব অবস্থানে। পূর্ব অবস্থানে, মানে মিন পজিশনে যেতে চায়, তাই না? তার মানে অ্যাক্সিলারেশন টুয়ার্ডস দ্য মিন পজিশন অফ দ্য অবজেক্ট, মানে অ্যাক্সিলারেশন সবসময় কি চায়, যে সে মিন পজিশনে ব্যাক করবে, সেটা চায়। তার মানে যে এই যে কয়টা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট কি মুখস্থ করার দরকার আছে? না, কারণ সবগুলো পয়েন্ট আমরা বুঝি। কি আছে, একটা ফার্স্ট পয়েন্ট কি, এটা আছে পেরিওডিক মোশন। সেকেন্ড পয়েন্ট কি, একটা নির্দিষ্ট টাইম পর পর সে তার মোশনটা অপোজিট হয়ে যায়। থার্ড পয়েন্টটা কি, থার্ড পয়েন্টটা হচ্ছে এর মোশনটা হচ্ছে স্ট্রেট লাইন বরাবর। তারপরে পয়েন্টটা কি, যে এর অ্যাক্সিলারেশন কেমন হবে, অ্যাক্সিলারেশন হচ্ছে ডিসপ্লেসমেন্টের সাথে প্রপোর্শনাল হবে, এবং অ্যাক্সিলারেশন ও ডিসপ্লেসমেন্ট একটা অপোজিট হবে, এবং এই অ্যাক্সিলারেশনটা সবসময় মিন পজিশনের দিকে যেতে চায়। মানে সবগুলা পয়েন্টকে যে একের পর এক লিখতে হবে তা না, জাস্ট জিনিসগুলো যদি বুঝলেই লিখতে পারবা। এখন যদি মনে হয় যে কেউ লিখলা যে অ্যাক্সিলারেশন না লিখে লিখলা রেস্টোরিং ফোর্স ইজ প্রপোর্শনাল টু ডিসপ্লেসমেন্ট, কোনো সমস্যা নেই। কেউ যদি লিখা রেস্টোরিং ফোর্স ইজ অপোজিট টু ডিসপ্লেসমেন্ট, তাতেও কোনো সমস্যা নেই। বুঝতে পারছো ব্যাপারগুলো? জি স্যার। তো এই জিনিসগুলো তোমরা যেটা করবা, বোঝার চেষ্টা করবা, বুঝে মনে রাখার চেষ্টা করবা, তাহলে দেখবা ফিজিক্স অনেক সহজ হয়ে যাবে। আর একই সাথে মানে তোমার জন্য সবকিছুই অনেক মানে ইজি হয়ে যাবে। স্যার এই বইটা কি আমরা গুগল ক্লাসরুমে পাবো? এটা অলরেডি গুগল ক্লাসরুমে দেয়া আছে, একটু চেক করে দেখো, গুগল ক্লাসরুমে দেয়া আছে। আচ্ছা, তো আজকে আমরা তাহলে এই পর্যন্তই রাখি। নেক্সট দিন আমরা হচ্ছে এই রিলেটেড কিছু ডেফিনেশন আছে, সেই ডেফিনেশন গুলো করবো।